প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের রিভিশন ব্যাচের প্রথম ক্লাস, বার রিটেন 2025, অর্থাৎ লিখিত পরীক্ষা 2025-এর র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচের প্রথম ক্লাস। আজকে ওরিয়েন্টেশন। আজকে বিশেষ কিছু পড়াবো না, বেসিক কিছু ধারণা দিব যে এই কোর্সে আপনারা কি কি পেতে চলেছেন এবং আমাদের এই প্রায় 3 সপ্তাহের জার্নি কেমন হতে চলেছে। মাঝখানে আবার ঈদও আছে। আজকে আমরা আলোচনা করব ঈদের ছুটি কতদিন দেওয়া যেতে পারে, আবার ঈদের আগে আর কয়টা ক্লাস নেওয়া যেতে পারে, এবং ঈদের পরে কবে শুরু করব, এই ধরনের মতামত নেওয়া হবে। এবং ক্লাসের সময়, বিশেষ করে ক্লাসের সময়টা একটু এগিয়ে নিয়ে আসা যায় কিনা, 8:30 বা 8টায় শুরু করা যায় কিনা, এগুলো বিষয়ে একটু কথা হবে। কারণ অনেকের যারা মানে মা বোনদের মধ্যে আছেন, তাদের হয়তো বা বেবি আছে, তাদের রাত জেগে ক্লাস করাটা টাফ হয়ে যায়। কেউ কেউ অনুরোধ করছেন একটু আগে ক্লাস করার। তো এগুলো নিয়ে একটু আলোচনা হবে, মতামত নিব আপনাদের, তারপরে আমরা এই কোর্সটা প্ল্যান করব। তো সবকিছু ঠিক আছে কিনা জানার জন্য আমি একজনকে লাইনে নিয়ে নিই। হ্যাঁ, রনি আপু বলবেন সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। আপনাকে ক্লান্ত লাগছে, তো ড্রেস আপ সুন্দর হ্যাঁ, হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লান্ত তো লাগবে, কাজ করছি বোঝা যাচ্ছে। এই মুহূর্তে ক্লান্ত লাগাটা ভালো লক্ষণ, মানে আমি বসে নাই, কাজ করছি, এই তো। আপনি সুস্থ আচ্ছা, থাকেন স্যার। হ্যাঁ আমি সুস্থ আছি এবং সুস্থ থেকে কাজ করে যাচ্ছি। এবং আজকে অনেক ভালো আছি। সকালে রাজাক ভাইয়ের সাথে কথা বললাম একটা মামলার বিষয়ে। সে মামলায় আমার আসামিকে জামিন করাতে পেরেছে, এই কারণে আরো ভালো লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে ঠিক আছে এটা স্যার। অনেক অনেক বড় মামলা। ওই মামলার যে বেল পিটিশন, ওইটা আমি একদিন শেয়ার করে দেবো, হয়তো বা যেদিন ড্রাফটিং এর ক্লাস হবে সেদিন আমার রিয়েল বেল পিটিশন, যেটা আজকে জামিন করেছি, দিব। এত বড় বেল পিটিশন আমি কখনো দিইনি। আমি সাধারণত সংক্ষিপ্ত পছন্দ করি, কিন্তু ড্রাফটিং এ বড় বেল পিটিশন কেন দিলাম, কখন দিতে হয় বাস্তবে, এগুলো ট্রেনিং সেশনে আপনাদেরকে শেখাবো। লাগে অনেক সময় বড় লাগে। তো বার কাউন্সিল ও জুডিশিয়ারি নতুন প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ এই নোটের মধ্যে শুধু বার কাউন্সিলের প্রশ্ন প্যাটার্নকেই আমি বিবেচনায় নিইনি, সেক্ষেত্রে জুডিশিয়ারির যে প্রশ্ন সেটাকেও আমি বিবেচনায় নিয়েছি। জুডিশিয়ারির প্রশ্নগুলো কেমন হয়, ছোট ছোট হয় আর ইংরেজিতে হয়। আর বার কাউন্সিলের প্রশ্ন হয় হচ্ছে গতানুগতিক, একটু বড়। সেগুলো নিয়ে কথা হবে। তো এই যে ইংরেজি সেন্টেন্স দিয়ে প্রশ্ন আসার ধরন, এটা আসছে জুডিশিয়ারি থেকে, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি আসে জুডিশিয়ারি থেকে, বার কাউন্সিলে প্রবেশ করেছে। এবং ছোট ছোট প্রশ্ন, একটা সিচুয়েশন দিয়ে দিল, ছোট ছোট প্রশ্ন, বিশেষ করে প্রবলেমেটিক প্রশ্ন বড় যেগুলো আছে 5 নম্বরে, সেগুলো আগেও ছিল, কিন্তু ইদানিং ছোট ছোট প্রশ্ন দিয়ে দিচ্ছে 2 নম্বর, 1 নম্বরের জন্য, যেগুলো জুডিশিয়ারির প্রশ্ন স্টাইল, সেই স্টাইলে এখন প্রশ্ন আসা শুরু করছে। যেটা এই নোটে কি থাকছে কি থাকছে না আজকে আপনারা জানতে পারবেন। নোটের এই 1 থেকে 16 পেজের, এই মুহূর্তে 1 থেকে 16 পেজ পড়ানো হবে, এবং ক্লাস শেষে 1 থেকে 16 পেজ আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে গ্রুপে। তো এই প্রশ্ন প্যাটার্নের আলোকে রচিত এই নোট, আমার যে মূল নোট আইন আদালত বা রিটেন 2025-এরই এটি একটা অংশ, মানে আপডেট বা এটা সম্পূরক একটা অংশ, যেটা আপনাদের কাজে লাগবে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা 2025-এর জন্য শেষ সময়ের প্রস্তুতি সহায়িকা। তাহলে আমার যে মূল নোট, এটা তো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য লাগছেই, এবং এখানে আপনাকে প্র্যাকটিস। তো আমি দেখবেন যে এমসিকিউ এর সময় একটা ট্রেন্ডিং চালু করেছি, একটা ট্রেন্ড, যে ফাইনাল টাচ বলে একটা নোট দিচ্ছি। তো ওই ফাইনাল টাচ নোটটা আমার কাছে, আমি 90% স্যাটিসফাইড। এবং নেক্সট যারা এমসিকিউ পরীক্ষা দিবে তাদের জন্য ফাইনাল টাচ নোটটা আরো ভালো কাজ করবে। এবং আমি আশা করি আপনারা যারা ক্লাস করছেন এখান থেকে কয়েকজন চলে আসবে আমার রিসার্চ প্যানেল, টিচার প্যানেলে, তারা ফাইনাল টাচ নোটটাকে আরো ভালো করতে হেল্প করবে। কারণ আমি বারবার বলে আসি যে আমি আমার স্টুডেন্টদের মধ্যে থেকেই টিচার প্যানেল নিব অ্যাডভোকেট হওয়ার পরে। তো ইনশাল্লাহ এবার অনেকে অ্যাডভোকেট হবে, আমার দোয়া, ভালোবাসা, চেষ্টা সবকিছু আছে। তো এই ফাইনাল টাচটা, এটা লিখিত ফাইনাল টাচ। এই ফাইনাল টাচে কি থাকছে? এই ফাইনাল টাচে থাকছে বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ, থাকছে বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2025, থাকছে সিভিল ও ক্রিমিনাল ড্রাফটিং এর সঠিক নিয়ম, কিছু বাজারের গাইডে আপনারা জানেন যে যারা বিশেষ করে কোর্টে অ্যাক্টিভ না,
এবং সিভিল প্র্যাকটিস করেন না, তাদের সিভিল ড্রাফটিং নিয়ে অনেক কনফিউশন আছে। গত ক্লাসে আমি মেন ক্লাসে দেখিয়েছি। তো যেন এই কনফিউশন দূর হয়ে যায়, তাই সঠিক নিয়মটা আমি শিখিয়ে দেবো এবং সংক্ষিপ্ত ফরম্যাট দিয়ে দেবো, যেন আপনাদেরকে মুসাবিদায় মাস্টার করে দেব, যেন কোনো সমস্যা না হয় পরীক্ষার জন্য। আর কোর্টে তো আপনার কত হাজার রকমের মুসাবিদা আপনার লাগবে। আব্দুল মাজিদ ভাই লাইনে আসবেন। ঘটানো সমস্যামূলক প্রশ্নের উৎস অনুসন্ধান, এটা আসসালামু খুব আলাইকুম স্যার। ইন্টারেস্ট। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার ভাই? ভালো আছেন? এই তো আছে হ্যাঁ। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তাহলে ড্রাফটিং যদি আমি সমাধান করে দিই তাহলে তো অনেকটা ভয় কেটে যাবে, 60% ভয় কেটে যাবে, যাবে কিনা? জি স্যার ইনশাল্লাহ। আর সমস্যামূলক বা প্রবলেমেটিক বা ঘটনামূলক প্রশ্ন, এটার উৎস অনুসন্ধান। এটা কেন বলছি, আপনাকে এমন ভাবে এই নোটে এত প্রবলেমেটিক প্রশ্ন থাকছে, বিগত সালের বার কাউন্সিল এবং জুডিশিয়ারির তো প্রায় সকল প্রশ্ন আমি রাখছি, ইভেন 23 সালের যে প্রবলেমেটিক প্রশ্ন সেগুলো রাখছি আমি। 23 সালের প্রবলেমেটিক প্রশ্ন আমি দিয়েছি কেন, 23 সালেরটা আসবে না কিন্তু আমার প্রবলেমেটিক প্রশ্ন তো একটু পড়ে রাখলে আপনার জ্ঞানটা বাড়লো, তাই নাকি? জি স্যার। অনেকটা এটাকে আমি এমসিকিউ, যেমন 23 সালের আমরা প্রশ্ন পড়ে 25 সালে পরীক্ষা দিলেন, তেমনি আমি 23 সালের যে প্রবলেমেটিক প্রশ্ন সেগুলো আমি এই নোটে ইনক্লুড করছি, যেন আপনি বুঝতে পারেন যে কি ধরনের প্রশ্ন এসেছিল, 22 সালে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবং সেই আলোকে আপনি উত্তর করতে পারবেন। এবং উৎস অনুসন্ধান কেন বলছি আমি, কারণ আমি এত ডিপে এটাকে বিশ্লেষণ করেছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। আমি সেটা বুঝে আপনাদের যখন পড়াবো যে এই প্রশ্নটা এই জায়গা থেকে আমি করেছি এবং এই প্রশ্ন আর কোন কোন জায়গা থেকে আসতে পারে, ওই সময় আপনাদের আমার এমসিকিউ নোট বা আপনার বিআর অ্যাক্ট বের করে একটু দেখে নিতে হবে। তবে হ্যাঁ, এই নোটের শেষের দিকে আবার এমসিকিউ নোটের খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ আমি যুক্ত করছি, যেটা একটু স্যার ভিন্ন এখানে আমার আঙ্গিকে। একটা স্যার আমার একটা প্রশ্ন এখানে ছিল। হুম। যখন গতকালকের পরীক্ষাতে এই যে প্রবলেমেটিক কোশ্চেনটা ছিল একের খ, হুম। হুম। এখানে আমরা যতগুলো আমি গাইড করছি সবগুলাতে ওই প্রশ্ন এটা ছিল ওয়ারিশ সূত্রে, হুম। হুম। কিন্তু আপনার এখানে লেখা ছিল খরিদ সূত্রে। হুম। হুম। এটা একটু খটকা লেগেছিল। যখন আপনি স্যার আমার একটু মানে মতামত আর কি, প্রবলেমেটিক কোশ্চেন গুলা যখন আমাদেরকে পড়াবেন ওকে। তখন এইটা যেন একটু চ্যাপ্টার ঘুরেও করা হয় যে এখানে ওয়ারিশ সূত্রে আছে, এটা আবার খরিদ সূত্রে হলে এরকম হবে, বা এখানে পজিটিভ দিলে এই দ্বারা হবে, নেগেটিভ দিলে আবার এই দ্বারা হবে, এরকম আচ্ছা। দিলে স্যার একটু হ্যাঁ, আমি আমার যখন নিজে নলেজে থাকবে আমি নিজে থেকেই এই ধরনের জ্ঞান বিতরণ করে দিব। ইনশাল্লাহ আপনার স্যার। দায়িত্ব, আপনার দায়িত্ব হচ্ছে একটা প্রবলেমেটিক প্রশ্ন যখন করব তখন এই ধরনের প্রশ্ন আপনি করবেন যে স্যার এটাকে ঘুরিয়ে যদি এটা এইভাবে আসে, এইভাবে আসলে কি জি উত্তর হতে পারে, এক্সপেরিমেন্ট করবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন করলে তো আমি জি উত্তর স্যার। দিই। জি ঠিক স্যার। আছে, জি স্যার। তাহলে তাহলে আমি যেমন পেনাল কোডের 53 ধারা থেকে প্রবলেমেটিক প্রশ্ন তৈরি করেছি আমি, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম, ঠিক আছে না? তো এটাকে জি টার্গেট জি। করে তাহলে অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে আমি প্রবলেমেটিক প্রশ্ন ক্রিয়েট করেছি। এটা আসার সম্ভাবনা কম, কিন্তু যদি আসে, মানে জি আমি স্যার। এত ডিপে যাচ্ছি যেন আপনাদেরকে প্রবলেমেটিক প্রশ্নে আটকাতে না পারে। জি স্যার ইনশাল্লাহ। তারপরে বিগত বছরের প্রশ্ন সহ সম্ভাব্য নতুন প্রশ্ন দিয়ে দিচ্ছি, এবং মডেল টেস্ট উইথ অ্যান্সারিং হিন্টস। মডেল টেস্টের পুরো উত্তর দিচ্ছি না, অ্যান্সারিং হিন্ট দিচ্ছি যেগুলো আমি ক্লাস টেস্টে দিয়ে রাখি। তো অ্যান্সারিং হিন্ট দিলে আশা করি আপনারা উত্তর করতে পারবেন। তো এই ছিল আমার কাভার পেজ। এরপরে এই নোটটির উপস্থাপনা কৌশল কেমন এটা আমি বলছি। বাজারের প্রায় প্রতিটি গাইড বই টপিক ভিত্তিক কৌশল অবলম্বন করে বিগত সালের বার কাউন্সিল ও জুডিশিয়ারি লিখিত প্রশ্নের সমাধান প্রদানের মাধ্যমে কি করে প্রশ্ন ব্যাংক আকারে সাজানো আছে বইগুলোতে, তাই নয় কি? সঠিক বলছি আমি? জি স্যার। তাহলে অল্প কয়েকটি গাইড বই এ মানসম্মত সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ বইয়ে কোনো সাজেশন নেই। মানে সাজেশন তারা দিতেই চায় না, জাস্ট প্রশ্ন ব্যাংক দিয়ে রাখছে, বার কাউন্সিল এবং বিগত সালের জুডিশিয়ারির প্রশ্নের সমাধান নিজের নিজের মতো করে। কেননা বার লিখিত পরীক্ষার কার্যকরী সাজেশন প্রস্তুত করা অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে বিগত চার পরীক্ষার মানে 17 সালের পর থেকে 20 সাল থেকে কিন্তু আর সাজেশন দেওয়া যাচ্ছে না। এই সাজেশন তৈরি করাটা ব্যাপক অধ্যয়ন, গভীর গবেষণা ও বেশ সময় সাপেক্ষ বটে। আমার চেহারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিশ্রম করছি। তাছাড়া সর্বাধিক প্রশ্ন কমন দেওয়ার
উদ্দেশ্যে সাজেশন প্রস্তুত করলে তা আকারে ও প্রশ্নের সংখ্যা বিবেচনায় বেশ বড় হয়ে যায়, মানে কোনো কিছু বাদ দিব না, সবই সাজেশন, তাহলে তো অনেক বড় হয়ে যাবে। ফলে অধিকাংশ লেখক তাদের গাইড বইয়ে সাজেশন অন্তর্ভুক্ত করতে নারাজ। কারণ সাজেশন দিলে যদি কমন না আসে তাহলে বইয়ের মার্কেটিং খারাপ হয়ে যাবে, পরের বার সে বইটা ভালো সেল হবে না, এরকম একটা টেনশন থাকে। তাহলে তথাপি অল্প সময়ে আসন্ন বার লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়টি বিবেচনায় রেখে এই নোটে একটি কার্যকরী মধ্যম আকারের সাজেশন প্রদান করা হয়েছে, না শর্ট না লং, মিডিয়াম সাইজের, এভারেজ সাইজের। ঠিক আছে আমার সিদ্ধান্ত? জি স্যার। আচ্ছা, দিলরুব আপু লাইন আসবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ যেটা বোঝালাম যে মানে মিডিয়াম সাইজের একটা সাজেশন দিচ্ছি, এবং যার জি স্যার। আপনাদের মিডিয়াম সাইজের সাজেশনের আপনাদের প্রায় 70% কাভার হয়ে গেছে আমার মেন নোট দিয়ে, এই নোট দিয়ে 30% কাভার করব। তাহলে তার ভয় লাগার ইনশাআল্লাহ। কথা না, ভয় লাগার তো কথা না তাহলে। জি স্যার আপনারা যদি অবশ্যই। আপনারা যদি রাজি থাকেন ঈদের দিন রাত্রে ক্লাস করাবো, আমার সমস্যা নাই। আমাদের সমস্যা নাই স্যার, বিশেষ করে আমার সমস্যা নাই। হ্যাঁ, ঈদ করা যাবে, প্রয়োজনে সবাই আমরা একটা রিসর্ট ভাড়া করে ভবিষ্যতে ঈদ করব, 10 বছর পরে হলো, ইনশাআল্লাহ। ফ্যামিলি সহ সবাই। আচ্ছা, জি। এখানে রুবেল ভাই হাত উত্তোলন করেছিলেন। রুবেল ভাই, রুবেল ভাই আরেকবার হাত উত্তোলন করেন তো। হ্যাঁ, রুবেল হোসেন লাইনে আসেন। স্যার রাজি স্যার, ঈদের দিন ক্লাস করতে রাজি স্যার। হ্যাঁ, সেটা একটু করা যেতেই পারে, একটু কথাবার্তা হলো, আনন্দ হলো, ইনফর্মাল ক্লাস হতে পারে অন্তত। ঠিক আছে, কারণ আমরা যদি দ্রুত শেষ করি কোর্সটা, তাহলে শেষের দিকে একটু রিল্যাক্সে মডেল টেস্টটা দিতে পারবো, তাই নাকি? এখন আমি রুটিন নিয়ে 2টা ক্লাস রেখেছি মাত্র ঈদের আগে, আপনারা চাইলে আরেকটা ক্লাস বাড়তে পারে, অথবা আপনাদের উপর সিদ্ধান্ত নিয়ে আমি কবে আবার ঈদের পরে ক্লাস শুরু করব, এইটা আমি কিন্তু সিদ্ধান্ত না নিয়ে করতে পারবো না। কারণ অনেকে ঈদের সময় হয়তো মুভ করবে, ঢাকা থেকে বাইরে যাবে, নিজ এলাকায় আবার ফিরবে, এই বিষয়গুলো থাকতে পারে। তো সবার মতামত নিতে হবে। তারপরে মানে আমার যদি 7 তারিখে ঈদ হয়, আহ 8 9 সর্বোচ্চ ছুটি হবে, 10 তারিখে তো পরীক্ষা হবেই, তারপর 9 তারিখেও, সরি, 10 তারিখে আমি ক্লাস টেস্ট নিব সেটা বলছি না, মানে ক্লাস হবে বলছি। 10 তারিখে ক্লাস হবে, 9 তারিখেও ক্লাস শুরু করতে পারি, এরকম আমি একটা পরিকল্পনা করছি। তো 9 তারিখে ক্লাস হতে পারে বা ঈদের পরের দিন ক্লাস হতে পারে, সেইটা নির্ভর করছে আপনারা কে কি চাচ্ছেন। এটা নিয়ে আপনারা ক্লাস শেষে মন্তব্য করবেন, হ্যাঁ? যার আশপাশে কথা হচ্ছে তিনি নিজেকে মিউট করে দেন। আচ্ছা, আর যার কথা হচ্ছে না তিনি লাইনে থাকেন। এরপরে অল্প সময়ে কার্যকরী প্রস্তুতির জন্য এই নোটিতে যে সকল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, নোটে অনেক কিছু আছে, তো নিচে কয়েকটা বিষয়ের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ক্রমিক নম্বর 1-এ, এবং আলোচ্য বিষয় এবং মন্তব্য দিকে রাখছে। 1-এ বলা হচ্ছে বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ। আমরা এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ করে এই বিশ্লেষণের মাধ্যমে উপকার হয়েছিল কিনা, দিলরুব আপু বলেন। জি স্যার। এমসিকিউ ফাইনাল টাসে অনেকেই স্যার প্রশ্ন, হ্যাঁ, এমসিকিউ প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম, জি স্যার। প্রশ্ন বিশ্লেষণ করে সেখানে তো লাভ হয়েছে আমাদের, তাই না? জি স্যার অবশ্যই। তো প্রশ্ন কেমন হবে তা উপলব্ধি করতে বিশেষভাবে সহায়তা করবে আপনাদের। তাহলে প্রশ্ন কেমন হবে এটা আগে থেকে জানতে পারলে তো আপনার হেল্প হবে, তাই না? জি স্যার। জি। তো এই কারণে আমি এই প্যাটার্ন বিশ্লেষণের যে ধারা, যেইটা আমি রেখেছিলাম এমসিকিউ ফাইনাল টাসে, এখানেও রাখছি আমি। শিব্বির ভাই আপনাকে লাইন আসার সুযোগ দিচ্ছে, হ্যাঁ বলেন শিব্বির ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিগত ফাইনাল টাচ নোট কার কি হয়েছে জানি না, আমি আপনার গাইড দিয়ে পাস করিয়েছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে ওই লেভেলের একটা ফাইনাল টাচ নোট দেওয়ার চেষ্টা করছি এমসিকিউ এর মতোই। এই কারণেই বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ কিন্তু রাখা জরুরি হয়ে যাচ্ছে। ঠিক আশা আছে, করি আপনার আপনার সাজেশনটা আশা করি আমাদের সফলতা আনবে ইনশাল্লাহ, আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা,
জি, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। মহিউদ্দিন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন সোহাগ ভাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন কেমন আছেন? স্যার আমি, জি আলহামদুলিল্লাহ, আমি স্যার ঢাকা থেকে বলছি স্যার। আমি হুম হুম। ঢাকা বারের। আমি আপনার ভিডিও দেখেই প্রিপারেশন নিয়ে ফাইনাল টাচে আমি এমসিকিউ তে পাশ করেছি। আমার অনেক আলহামদুলিল্লাহ। কনফিডেন্স আপনার ফাইনাল টাচের প্রতি, যার কারণে আমি এবার ফাইনাল টাচে আমি অংশগ্রহণ করেছি। এজন্য আহ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি স্যার আমি তো ফুল কোর্সে আমি অংশগ্রহণ করি নাই, সেক্ষেত্রে শুধু কি আমি এই ফাইনাল টাচের উপর নির্ভর করে আমি পাশ করতে পারবো? যেহেতু আচ্ছা আমি এর আগেও ফাইনাল এ- টাচে এ- এমসিকিউ তে পাশ করেছি। আচ্ছা, এখানে আপনার জন্য আমার এই মুহূর্তে বক্তব্য হচ্ছে, আমার যে মেইন নোটটাও কালেকশন রাখা উচিত আপনার। কেন রাখা উচিত এই ক্লাস শেষে আপনি বুঝতে পারবেন। ক্লাস শেষে আপনি আপনি মেসেজ দিবেন যে স্যার একটু কথা বলতে চাই। ঠিক আছে, ক্লাস শেষে আপনাকে আমি অডিও কলে সময় দিব আপনার এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করার জন্য। আমাকে বুঝতে হবে যে আপনার প্রস্তুতিটা কেমন আছে। কারণ মনে করেন বার্থডে কেকের উপরে কি থাকে, টপিংস থাকে, কিছু ডেকোরেশন থাকে, আর নিচে কিন্তু বেস থাকে। তো আপনার বেস যদি স্ট্রং না হয়, উপরে টপিংস দিয়ে লাভ নাই। তো ফাইনাল টাচ নোটটা এরকম আপনার প্রিপারেশনটাকে আরো স্ট্রং করবে। কিন্তু প্রিপারেশন যার জিরো, তার কিন্তু শুধু ফাইনাল টাচ দিয়ে পার হবে না, অন্তত লিখিতর ক্ষেত্রে। আর এবারকার এমসিকিউ পরীক্ষাটা ডেফিনেটলি সহজ ছিল, বিগত সালের বেশ কিছু প্রশ্ন হুবহু কমন দিয়েছে। এই কারণে সবকিছু ব্যাটে বলে হয়ে গেছে, শুধু আমার না, সবারই তাই। ঠিক আছে, তো আপনি ক্লাস শেষে আপনার সাথে কথা হবে এই বিষয়ে। আপনার প্রস্তুতি কেমন সেটা যাচাই করে আপনাকে পরামর্শ দেবো, প্রয়োজনে আমার মেইন নোটটাও আপনাকে ফাইনাল টাচের সাথে কুরিয়ার করে দেবো। ঠিক আছে। বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2025 সাজেশন সবাই দিতে চায় না, আমি দিচ্ছি। মধ্যম কি পড়বো, কিভাবে শুরু করব, এমন ভাবনা ও টেনশন তো লেগেই থাকবে আপনাদের। এই টেনশন থেকে আপনাকে মুক্ত করবে আমার সাজেশন। তার মানে এর সাজেশনের বাইরে চোখ বন্ধ করে এই সাজেশনকে ট্রাস্ট করেন। এই সাজেশনের বাইরে কিচ্ছু পড়া লাগবে না। আমি যেই লেভেলের রিসার্চ করেছি, এই লেভেলের রিসার্চ খুব কমই করে। স্যার আমার কালেকশনে আমার কালেকশনে এত বই আছে, গাইড, মূল বই, চিকন মোটা এত আছে যে আপনাদেরকে বোঝাতে পারবো না। এবং আমি বিভিন্ন ধরনের বই থেকে শুরু করে, যেমন এই এই বইটা অনেক ভাইরাল বই, হ্যাঁ। এই যে এই বই বিচার প্রক্রিয়া, এটা সম্পর্কে সবাই জানেন। এইটা, তারপরে কিছু মার্কেটিং করি। এই যে এইটা দেখেন, আইন পাঠের মোটা বই। এগুলো খুবই নতুন, মানে নতুন আইন পাঠের আরো বই আছে এখানে, নতুন বই সব। তারপরে যেমন এই যে ল এক্সাম এক্সপার্ট, এই এই বইটা দেখেন, এটা কিন্তু রিসেন্ট এডিশন। এবং এটার পরে এইটার আরেকটা ভার্সন, মানে এডিশন আসছে, যেটাও আমি কালেকশন করেছি। একটু আপনাদের দেখাই যে আমি কতটা রিসার্চ করছি। এই যে এক্সাম, এই এই দুইটা, এই রিসেন্ট দুইটাই ভার্সন, 3-4 মাসের আপনার ব্যবধানে আসছে। তো এই যে সিপিসি অ্যামেন্ডমেন্ট, এটাকে তারা কিভাবে দেখছে, বিশেষ করে যখন কনফিউশন তৈরি হলো। আহ, একটা খুবই গুরুত্বপূর্ণ বই, যে বইয়ে কি আসলো, ড্রাফটিং নিয়ে কনফিউশন তৈরি হলো। সেই ড্রাফটিং এর কনফিউশন থেকে দূর করার জন্য কি, মানে আমি আরো এই বইগুলো সংগ্রহ করলাম যে অন্যান্যরা কি করছে। তো না, আমি সঠিক ছিলাম। এই যে এটাও আরেকটা কিন্তু খুবই সুন্দর গাইড। এটা হচ্ছে কামরুল কামরুল ইসলাম স্যার, ইনি সুপ্রিম কোর্টের। এই বইটা মার্কেটে কম পাওয়া যায়, কিন্তু এই বইটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে। তো এই বইটা মার্কেটে পাওয়া যায় না, অ্যাডভোকেট ইনি। এটা হচ্ছে লিগ্যাল সলিউশন, সামস পাবলিকেশন। এই বইটা মার্কেটে খুব একটা না, কিন্তু এই বইয়ের উপস্থাপনা খুবই সুন্দর। হ্যাঁ, আমি যদি দেখাই, দেখেন কত টাওয়ার হয়ে গেল এখানে পাশে। অনেকগুলো বই আছে, এগুলো লিখিত আছে। তারপরে আ- আরো, এবং আপনাদের ড্রাফটিং এর জন্য এই দেখেন কত মোটা একটা বই। এটা আমার অনেক আগ থেকে আছে, অ্যাডভোকেট হিসাবে এই বইটা সবার কাছে থাকে। সেটা হচ্ছে ড্রাফটিং এন্ড কনভেন্সিং। হ্যাঁ, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। তারপরে আপনাদের যে কেস ল দিই, এই যে ডিএলআর থেকে দিই কেস ল, একটা কেস ল দেখাচ্ছে, এগুলো থেকে কেস ল দিয়ে দিই। তারপরে যে আমি নিজে আসলে এই যে এই বই বই পড়ে পাশ করছি, মার্কেটে কখনো বই ছিল না আমাদের সময়। অ্যাডভোকেট শিপ লিখিত পরীক্ষার হ্যান্ড নোট,
এটা হচ্ছে আয়াজ আজাদ। ইনি তখন অ্যাডভোকেট ছিলেন, বর্তমানে তিনি সহকারী জজ। এই বইটা আমি আগের বছর রিকমেন্ড করছিলাম, কিন্তু এর থেকে আমি এবার আরেকটা বই রিকমেন্ড করছি, এসে এইটা আপনারা জানেন। তো এখানে আইনের ধারাপাত, দেখেন আইনের ধারাপাতের যে আপনার লিখিত পরীক্ষার বই, দেখেন আইনের ধারাপাতের বই, এটাও আছে আমার কাছে। তারপরে এই যে আয়াজ আজাদ, এনার কিন্তু আরেক ওল্ড ভার্সন আছে, এটা আমার পরীক্ষার সময় কাজে লেগেছিল। দেখেন টাওয়ার হয়ে যাচ্ছে বইয়ের। এবং আপনাদের আরেকটা বই দেখাবো, দেখে শেষ করবো, আরো অনেক বই আমার কালেকশনে আছে। এই বইটা খুব মার্কেটে খুব কম, মোহাম্মদ আবুল কালাম আজাদ। এই যে আবুল কালাম আজাদের এই বইটা, মানে 90 সালের আগে, 85 সালেরও প্রশ্ন আছে। মার্কেটের সবচেয়ে পুরাতন বই। এই বইটা 85 সালের, 1985 সালেরও লিখিত পরীক্ষার প্রশ্নের মধ্যে আছে। তাহলে আমি কত পেছন থেকে দেখছি। হ্যাঁ। তো এগুলো জাস্ট কিছু আপনাদের নমুনা দেখালাম। এছাড়াও তো আমার অন্য রুমে বই আছেই। এই যে আরেকটা আমাদের খুবই ভাইরাল বই, লিখিত মাস্টার। তো ইনার বইয়ের ড্রাফটিং এ আমার আপত্তি আছে। ড্রাফটিং এ উনি কি করেছেন, মানে হলফনামা এবং সত্যপাঠ একসাথে দিয়েছেন, যেটা আমাদের রাশিতে প্র্যাকটিস চলে না। আমি সম্মানের সাথে সেটাকে আপত্তি করছি যে এইভাবে লেখা যাবে না, এবং আমি সঠিক ড্রাফটিং পদ্ধতি আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এবার আমি চলে যাই আমার মূল আলোচনায়। আচ্ছা, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে স্যার স্যার যে আমার স্যার স্যার রিসার্চের কি কমতি আছে বলেন? আরো আছে ওই বলেন। জি স্যার, যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, যে মানে বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2025 যেটা করা হয়েছে, হ্যাঁ হুম, সেটা হুম। তো আপনার এই সবগুলো বিষয়ের এই মানে কম্বিনেশনেই তো এটা তৈরি করা হয়েছে, তাই না স্যার? 7টা আইনই আছে। জি। না না, হুম, হুম। সাতটায় আমি ওই ওই জিনিসটা বলি নাই, মানে যে আপনি যে সবগুলো বিষয়ে রিসার্চ করেই তো এটাকে তৈরি করছেন, তাই নয় কি স্যার? অবশ্যই যেন সর্বাধিক কমন দিতে পারি। প্রশ্ন কমন না আসলে আপনার দক্ষতা এমন লেভেলে যাবে যেন কমন, প্রশ্ন কমন আসুক বা না আসুক আপনার এই টেনশন থাকবে না। না আসলেও আপনি লিখে ইনশাল্লাহ আসতে পারবেন। পাশ করার মতো অ্যাবিলিটি আপনাদের তৈরি করে দেবো এই কোর্সের মাধ্যমে। মানে আমাকে প্রশ্ন ইনশাল্লাহ স্যার। কমন পেতে হবে। আপনি অ্যাডভোকেট, মনে করেন যৌতুকের মামলার আপনি ড্রাফটিং করে অভ্যস্ত, বারবার ওই যৌতুকের মামলায় করছেন, একই মামলায়, যৌতুকের মামলার একই গল্প, একই ফরম্যাট, কিন্তু একটু গল্প ভিন্ন হতে পারে। তখন আপনি কি করবেন সেটাই তো আপনার কৌশল আইনজীবী হিসাবে, সেখানে আপনার সৃজনশীলতা দেখাতে হবে। তাই আমি দেখবেন আমার যে প্রশ্নগুলো, আজকে যে গতকালকে যে পরীক্ষাটা নিয়েছিলাম আমি, সে প্রশ্ন কিন্তু আমার নোট থেকে কমন, কিন্তু সামান্য পরিবর্তন করে দিয়েছে, আপনি ধরতে পারছেন কিনা। তো এটাই হচ্ছে বিষয়, যে আপনাকে দক্ষ হতে হবে যেন যে যেমন ভাবে হোক না কেন আপনি উত্তর করতে পারবেন। তা আমার রিসার্চ নিয়ে কারো মানে সন্দেহ আছে কিনা বলেন? না স্যার। তা না থাকার কথা আশা করি। এই কারণেই সবকিছু দেখে, আর এখানে বিগত সালের প্রশ্ন না, এখানে এত বই কালেকশনে রাখার কারণ কে কিভাবে উপস্থাপনা করছে এবং কার মধ্যে কোনটা ভালো, সেটা আমি নেওয়ার চেষ্টা করছি, যে সবকিছু একটা কম্বিনেশন, এটাকে কপি করা না, ইন্সপিরেশন বলে। কারণ কারো গাইড থেকে হুবহু আমি কিন্তু উত্তর তুলে দিই না। আমার নোটে যে ধরনের উত্তর আপনারা দেখেন পরিবর্তন থাকেই, ইন্সপিরেশন নিই আমি। মুসাবিদা বা ড্রাফটিং, এখানে এই অংশ রপ্ত করতে পারলে মুসাবিদায় মাস্টার হবেন। মুসাবিদায় মাস্টার বলে একটা আলাদা চ্যাপ্টার থাকছে এ নোটে, যেখানে সম্ভাব্য সকল প্রকারের মুসাবিদা আপনাদের শেখানো হবে। এখানে আপনার প্রায় নতুন আইনজীবী হিসাবেও আপনাকে 6 মাস আপনাকে সাপোর্ট দিবে এই নোটের এই চ্যাপ্টারটা। নতুন আইনজীবী হওয়ার পরে কোর্টে যে মুসাবিদা নিয়ে টেনশন করতে হবে না। ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন, এই অংশ মনোযোগ সহকারে বারবার পড়লে সমস্যায় কোনো সমস্যা হবে না, মানে সমস্যামূলক প্রশ্ন নিয়ে কোনো সমস্যা হবে না, এত প্রশ্ন আমি এখানে ইনক্লুড করেছি। কিন্তু আমি এখানে আহ, সমস্যামূলক প্রশ্নের জন্য আলাদা একটা চ্যাপ্টার রেখেছি। সে চ্যাপ্টারে বলে দিয়েছি কি কি মেথডে সমস্যামূলক প্রশ্ন করা যায়। 4টা মেথড আমি আলোচনা করেছি, আরো হয়তো বা আমি অ্যাড করতে পারি আপনাদের পিডিএফ আকারে, যদি বৃদ্ধি করি আমি যে আরো মেথড আসতে পারে, তখন আমি পিডিএফ আকারে সেটা দিয়ে দিব যে এই মেথডেও আপনারা উত্তর করতে পারেন। তাহলে কত নম্বরের জন্য কোন মেথড ফলো করব, 5 নম্বরের জন্য কোন মেথড,
4, 3, 2 নম্বরের জন্য কোন মেথড, একটা প্রবলেমেটিক প্রশ্ন আসলো 2 নম্বরের জন্য, আপনি বেশি কেন লিখবেন? কেন আপনি মেথড 1 ফলো করে ঘটনা, বিচার্য বিষয়, আর তারপরে প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, এইভাবে এত কিছু লিখতে যাবেন? 2 নম্বরের জন্য আসে আপনি মূল অংশটুকু কিভাবে উপস্থাপন করুন, মেথড ক্লিয়ার করে দেব, তাহলে আপনার কনফিউশন থাকবে না। একটা প্রশ্ন দেখে নম্বর কত, কতটুকু লিখতে হবে, যা ধারা লিখেন, আইন লিখেন, সিদ্ধান্ত দিয়ে দেন, শেষ। 2 মিনিট সময় লাগবে 2 নম্বরের জন্য। এইভাবে আপনাদের রেডি করব, এবং কিছু বিকল্প অল্টারনেটিভ মেথডও শেখাবো, যেন 5 নম্বরের জন্য আসলেও আপনাকে এই জেনারেল ফরম্যাট এর বাইরে গিয়ে দ্রুত অ্যান্সার করতে পারেন। মানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। কারণ একটা বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে আপনার 40 মিনিট যদি লাগে, তাহলে সমস্যামূলক প্রশ্ন দিয়ে আপনাকে সেখানে সেভ হয়ে আসতে হবে। পার্থক্যমূলক প্রশ্ন, যত পার্থক্য আসতে পারে তা উত্তর সহ সন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে। বিগত 23 সালে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে সবকিছুই অ্যাড করার চেষ্টা করেছে, আমার নলেজে যত পার্থক্য আসতে পারে, এবং সেগুলো সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি আমি। কিছু কিছু জায়গায় অ্যান্সারিং হিন্ট দিয়ে দিয়েছি, বিশেষ করে যেগুলো মডেল টেস্টের মধ্যে দিয়েছি, তাহলে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে আর গাইড খুঁজে বেড়াতে হবে না। সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন, ছোট ছোট প্রশ্নোত্তরে এই অংশে 7টি আইনের প্রায় সকল গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে। তার মানে কোনো টপিক আপনার অধ্যয়ন এর বাইরে থাকছে না, সবকিছুকে আপনি টাচ করছেন, ছোট ছোট বিষয়। যেমন পেনাল কোডের আমি কি পড়াইনি, আহ বল বলপূর্বক বাধা, তারপরে বলপূর্বক আটক, মানে ক্রিমিনাল কনফাইনমেন্ট, তারপর অ্যাবস্ট্রেন, এই এই টপিকটা আমি নাই আমার নোটে, কিন্তু সেখান থেকে আমি ছোট দু একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেন ওই টপিক সম্পর্কে আপনার নলেজে কিছু থাকে। কারণ আপনার এমসিকিউ সেটা তো পড়া আছেই। তো সেখানে আমি টপিক অ্যাড করছি না, কিন্তু সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্নের মধ্যে আমি সেখানে অ্যাড করে দিচ্ছি। কারণ জুডিশিয়ারির প্রশ্ন ছোট ছোট আসে, যদি একটা টিকা দিয়ে দেয় যেটা আপনার টপিকের বাইরে আসে, তাহলে যেন আপনার কাভার করতে পারেন। তাহলে এই জায়গায় পড়তে আপনার হয়তোবা সবকিছু মিলে 7টা আইনের একদিন সময় লাগবে। তাহলে একদিন আপনি জাস্ট একটা এক্সট্রা সময় দেওয়ার জন্য সবকিছু আপনার রেডিয়াসের মধ্যে চলে আসছে, আপনার প্রিপারেশনের মধ্যে। তাহলে এটা একটা স্মার্ট ডিসিশন হবে যে আপনি সবকিছুই অল্প অল্প করে পড়ে রাখেন, আর যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ডিপলি পড়েন। সতর্কতা ও পরামর্শ, দেখবেন এমসিকিউ যে ফাইনালটা সেখানেও ছিল সতর্কতা পরামর্শ, এই পরামর্শ কিন্তু 3-4টা পরামর্শ ছিল। তো সেগুলো থাকছে এবার। সেগুলো এমসিকিউর ক্ষেত্রে একরকম, রিটেনের ক্ষেত্রে একরকম। সেটা কি কেমন হতে পারে? ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও খাতায় ভুলভাবে উপস্থাপন ও ছোট ছোট ভুলের কারণে অনেকে ফেল করে, যেটা আপনাদের জন্য যেন না হয়। এই অংশ সেই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আপনাকে সতর্ক হতে সহায়তা করবে, যেন সেই ভুলগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন এবং আপনি ইনশাল্লাহ পাস করতে পারেন। কারণ এভারেজ প্রস্তুতি আপনার আছে, কিন্তু আপনি স্মার্টলি উপস্থাপন করতে পারেন। যেমন আপনার বাসায় একজন গেস্ট আসলো, যেমন আজকের কথা বলি, এই মুহূর্তে আমার বাসায় আমি একা, আমার ফ্যামিলির কেউ নাই, তারা শপিং এ গেছে, আউটিং এ গেছে। তো আমার সাথে যাওয়ার কথা ছিল। তো আমি বললাম আমি হয়তো ঈদের আগে তোমাদের আর বাইরে যাওয়ার সময় দিতে পারবো না। তাহলে সিদ্ধান্ত আমি নিলাম যে তোমরা নিজেরা আউটিং করে আসো, আমার ছোট বোন আসছে সে সহ, তারা সবাই গেল ফ্যামিলি মেম্বার্স, আমি বাসায় আছি। আমি বললাম যদি তোমাদের খাওয়া দাওয়া করার পরে কিছু বাঁচে আমার জন্য নিয়ে আসো। এই হচ্ছে বিষয়। মেবি চলে আসছে, তারা কলিং বেল চাপছে। আচ্ছা, মডেল টেস্ট এবার। আচ্ছা, এটা আমি কেন বলছিলাম যে আমি বাইরে যাইনি, কে বলবেন? রুবেল ভাই। জি স্যার, যে আমি ওই যে এখানে আ- হ্যাঁ, ম্যানেজমেন্ট বাসায় গেস্ট আসলে, জি বাসায় গেস্ট আসলে কি করবেন? তা আমার জুনিয়র আসছে, এই পিছনে টেবিলে বসে কাজ করছে, আমার কালকের কোর্টের সবকিছু ফাইল রেডি করে দিল, তারপর আমার ডায়েরিটা আপডেট করে দিল। তো তাকে তো একটু নাস্তা দিতে হবে। যাই দেখছি যে আমি তো চা তৈরি করতে গেলে আপনাদের সময় নষ্ট হবে। তা আমি জাস্ট ফ্রুটস একটু নিয়ে এসে তাকে ধুয়ে দিয়ে দিলাম, যে কেটে দেওয়ার আমার টাইম নাই, এখন তুমি খেয়ে নাও ভাই। কারণ মিসেস থাকলে হয়তো পরিবেশনটা ভালো হতো। তাহলে আমি কি করলাম, তাকে ধুয়ে একটা এমনি হাতে দিন একটা সুন্দর বাটি, মানে বাটিটা খুব মানে ডেকোরেটেড ছিল, এটা সুন্দর বাটি নিয়ে এসে তাকে দিলাম, যেন সে সেটা অন্তত ভালো লাগে, আনিয়ে এনে দিলাম। তাহলে এটার উপায় কি?
এখানে যদি মিসেস থাকতো সেই আপেলটা কুচি কুচি করে কেটে দিত, কেটে সাথে আরো কিছু হয়তো বা দিত, একটা ট্রে করে এনে দিত, তাহলে ওই অ্যাপেলই দিত বা ফ্রুটস দিত, সাথে দু একটা কিছু যুক্ত করতো, চাটা হয়তো বা দিত, তাহলে কি হতো, এটা আরো বেটার হতো, তাই নয় কি? একটু জি আমি বিরতি নিব, জি। একটু বিরতি নিব, দুঃখিত, মনে ওরা ঢুকতে পারছে না। কি রে? হ্যাঁ, আমি বাসায় আছি, আজকে ক্লাস আছে, তারা বুঝতে পারেনি, চাবি নিয়ে যায়নি। আচ্ছা যাই হোক, চাবি নিয়ে গেলে বাইরে থেকে খোলা যেত। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমি কিন্তু ওইভাবে পরিবেশন করতে পারিনি, কিন্তু ওইটা একটু বেটার ভাবে পরিবেশন করা যেত। এটাকে বলে টেবিল ম্যানার। একটা ডাইনিং টেবিলের ম্যানার আছে, এই ম্যানারের উপর ভিত্তি করে একটা সিম্পল স্ন্যাক্সকে একটু ভালোভাবে উপস্থাপন করা যেত, করলে সেটা আরো বেটার হতো। তো এইটা আপনাদেরকে পরীক্ষার খাতায় করতে হবে। আপনি জানেন কম, বা আপনার বাসায় এই মুহূর্তে মনে করেন কিচ্ছু নাই, বিস্কিট আছে একটা, তো সেটাই আপনি দিবেন, সেটা কি আরো ডেকোরেটিভ ভাবে দেওয়া যায় বা এর সাথে আর কিছু যুক্ত করা যায় কিনা, এটা ভেবে করতে হবে। মানে আপনার মাথায় রিসোর্স কম আছে, শুধু ধারা জানেন কি এটার উত্তর, সেটা ভালোভাবে বুঝতে পারছেন না, কারণ সেটাকে কিভাবে আপনি ভালোভাবে উপস্থাপন করা যায়, উপস্থাপনা যদি ঠিক হয় তাহলে খাবারটা কি সেটা ম্যাটার করে না অনেক সময়। এই কারণে দেখবেন রেস্টুরেন্টের যে ডেকোরেশন, লাইটিং থেকে শুরু করে টেবিল সবকিছু কিন্তু জাঁকজমক হয়। বিশেষ করে আপনার যেগুলো 5 স্টার, 4 স্টার, 2 স্টার ডেকোরেশনের জন্য, জাস্ট জায়গায় বসে আপনি একটা খাবার খাবেন, সে ফিল দেওয়ার জন্য আপনাকে কি এত চার্জ করছে, ওই এক কাপ চা আপনার 500 টাকা নিয়ে নিচ্ছে চার্জ, কারণ সেখানে আপনি সেই অ্যাস্থেটিক জায়গাতে বসে সেই ফিলটা নিচ্ছেন এই কারণে। তো এই ফিলটা আপনার খাতায় দিতে হবে পরীক্ষককে, অল্প থাক কিন্তু ফিলটা যেন ভালো হয়। এবং সেটা কি করা যায় এই অংশতে আলোচনা করব। এবং মডেল টেস্ট, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি একটা প্রশ্নের জন্য 1 ঘন্টা দিয়ে দিলেন, তখন আপনার টেনশন প্যানিক শুরু হবে কি করে শেষ করব। তাহলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন, সেটা যতই বলে দিই আপনার ওই বাইক চালানোর মতন বা সাইকেল চালানোর মতন, যে সাইকেলে না উঠলে কিন্তু সাইকেল ড্রাইভিং শেখা যায় না, বা মোটর বাইক ড্রাইভিং শেখা যায় না, তাহলে আপনাকে উঠতে হবে, প্র্যাকটিক্যাল ট্রাই করতে হবে। তাই মডেল টেস্টে রাখার ব্যবস্থা করা হয়েছে। সময়ের সদ্ব্যবহার করার দক্ষতা অর্জনের ক্ষেত্রে মডেল টেস্ট অনুশীলনের কোনো বিকল্প নেই। মানে প্র্যাকটিক্যালি আপনাকে ট্রাই করতে হবে আমি ম্যানেজমেন্ট করতে পারছি কিনা। এই নোটে 3টা মডেল টেস্ট থাকছে, এবং ক্লাস টেস্টে তো আরো মডেল টেস্ট প্র্যাকটিস করা হবে আপনাদের। আমার যে এখানে নোটে যে 3টা মডেল টেস্ট দিচ্ছি, এই 3টা মডেল টেস্ট আবার আমার পরীক্ষায় দিব না। আমার পরীক্ষায় মানে 5টা থাকবে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, 7টা সাবজেক্টের মধ্যে 5টা ক্লাস টেস্ট থাকবে, ছোটগুলো একসঙ্গে হবে, বড়গুলো সেপারেট সেপারেট হবে, এবং সবগুলো ওভারঅল আবার 3টা থেকে 4টা মডেল টেস্ট হবে, সময়ের উপর ডিপেন্ড করছে। এবং পরিশিষ্ট সর্বশেষে আমি কি রাখছি, পরিশেষে এই অংশে বিভিন্ন ছক ও কৌশলের মাধ্যমে কুইক রিভিউ এর ব্যবস্থা থাকছে, অর্থাৎ এমসিকিউ নোটের কিছুটা আমি এখানে এসেন্স দিয়ে দিব, যেন আপনি কুইক রিভিউ করতে পারেন। অর্থাৎ এই নোটে যা যা পড়লেন বা লিখিতর জন্য যা যা সেকশন দরকার, সেকশনের মূল জিনিসগুলো আপনি 3-4টা পেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। প্রতিটা সাবজেক্টের জন্য হয়তো বা 1-2টা পেজ, এভাবে সর্বোচ্চ 10টা পেজের মধ্যে এটা চলে আসবে পরিশিষ্ট অংশে। তাহলে আপনাকে বেয়ার অ্যাক্টের আর যেতে হবে না, এই নোটই আপনাকে বেয়ার অ্যাক্টের যে নেসেসারি অংশটুকু মানে প্রোভাইড করবে। এরপরে সূচিপত্র দেখলে বুঝতে পারবেন যে সূচিপত্রে আমি কি কি রাখছি। সত্যি যেহেতু এখানে আমি পৃষ্ঠা নম্বরটা এখনো বসাইনি, এটা আগেই আপনার নোটটা ফাইনাল করার আগে এটা রেডি ছিল আজকে ক্লাসের জন্য।
তো এই পৃষ্ঠাটা বসানোর আগে এটা তৈরি। বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ প্রথমেই থাকছে, এবং প্যাটার্ন বিশ্লেষণ আজকের ক্লাসে আলোচনা করা হবে। কিছুক্ষণের মধ্যে বিরতি শুরু হবে, বিরতির পর আমরা প্যাটার্ন বিশ্লেষণ দেখব। বার লিখিত এক্সক্লুসিভ সাজেশন 2025 বিস্তারিত সূচি সহ। এখানে আমার নোটে সূচিপত্র থাকছে দুইটা, এটা একটা সূচিপত্র এইভাবে, এবং যে সাজেশনের মধ্যে আবার সূচিপত্র থাকছে, সেটা ডিটেল। হ্যাঁ, আশা করি সবকিছু ঠিক আছে। আলোচনা করছিলাম সূচিপত্র কেন দেখাচ্ছি, কি কি আছে এর মধ্যে, এক পলকে দেখতে পারবো তাই। আসলে আজকের ক্লাসে আপনাদের ধারণা দেওয়া হবে যে ফাইনাল টাচ নোটে কি কি আছে এবং আমরা কি কি পড়তে চলেছি এই কোর্সে। এরপরে সাজেশনে বিস্তারিত সূচি থাকছে। বিস্তারিত সূচি এই কারণে থাকছে, অর্থাৎ একটা প্রশ্ন পড়ার পরে এইটা কত পৃষ্ঠায় আছে খুঁজে বের হতে আপনাকে সুবিধা হবে। অর্থাৎ প্রতিটা প্রশ্নের শেষে আপনাকে পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দেওয়া হয়েছে যেন আপনার খুঁজে পেতে সুবিধা হয়। তারপরে মুসাবিদায় মাস্টার মানে এখানে ড্রাফটিং নিয়ে যত কথা হবে এবং যতটুকু হেল্প করার আমি এক্সাম ভার্সন, আপনাদের এক্সামের জন্য যা যা লাগবে মুসাবিদা সবকিছুই ছোট আঙ্গিকে দেওয়ার চেষ্টা করছি। আবার মানে এত বেশি দিচ্ছি না যে আপনাদের অনেক পড়তে সময় লাগবে। মানে প্রয়োজনীয় সকল মুসাবিদা দিচ্ছি, এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো অবশ্যই দিচ্ছি না। এবং দেওয়ার ক্ষেত্রে এমন একটা সিকোয়েন্স ফলো করেছি যেন আপনাদের সেটা অ্যাবজর্ব করতে সুবিধা হয়, অর্থাৎ আপনি বুঝতে সুবিধা হবে। একটা সিকোয়েন্স মেনটেন করে মুসাবিদাই মাস্টার যে চ্যাপ্টার, এটাকে আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি। তাহলে আপনি বুঝতে পারবেন এবং মুসাবিদা নিয়ে আশা করি আপনাদের প্রবলেম হবে না এবং ভয়টা অন্তত কেটে যাবে। এরপরে সমস্যা সমাধান বলে যে চ্যাপ্টার থাকছে, এখানে আমি এর আগে বললাম যে 4টা মেথড আমি দেখাচ্ছি। এই 4টা মেথডে প্রবলেমেটিক প্রশ্ন কিভাবে উত্তর করবেন সেটা বলা আছে। কত নম্বরের কেমন প্রশ্ন আসলে আপনি কিভাবে লিখবেন এই মেথডটা ফলো করে আপনি উত্তর করতে পারবেন। কম নম্বর কম লিখা, বেশি নম্বর বেশি লিখা, এটা হচ্ছে প্রথম বিষয়। তাহলে এই যখন চ্যাপ্টার আমরা পড়বো, ঈদের আগে আমরা ড্রাফটিং অনেকটা এগিয়ে যাব আগামী ক্লাসে, আর ঈদের পরে আমরা অন্যান্য সাবজেক্ট ভিত্তিক ক্লাস শুরু করব। অর্থাৎ দেখেন, সাবজেক্ট ভিত্তিক ক্লাসের মধ্যে কিন্তু ড্রাফটিং রাখিনি, ড্রাফটিংটাকে আলাদা করে আমি আলাদা চ্যাপ্টারই করে দিয়েছি। মানে 7টা আইনে কোন কোন জায়গা থেকে ড্রাফটিং আসতে পারে সেটা আলাদাভাবেই আপনাদেরকে আগেই ড্রাফটিং কাভার করে দিব। অর্থাৎ ধরে নেন যে আপনার ঈদের আগে যে ক্লাস এবং ঈদের পরে 2টা ক্লাস লাগবে ড্রাফটিং কাভার করতে, তাহলে ড্রাফটিং নিয়ে আর সমস্যা হবে না। 3টা ক্লাস থাকছে ড্রাফটিং এর উপরে, 3টা ক্লাসে কাভার হয়ে যাবে আশা করছি যতগুলো দিয়েছি। এরপরে দেখেন যে সাবজেক্ট ভিত্তিক 7টা আইন, সিলেবাসভুক্ত 7টি আইন এখানে আলোচনা করা হচ্ছে। আইনের মধ্যে যে আমি কি আলোচনা করছি দেখেন, প্যাটার্ন 4, 5, 6। প্যাটার্ন 4, 5, 6, তাহলে প্যাটার্ন 3-তে কি আছে? প্যাটার্ন 3-তে আছে ড্রাফটিং। তাহলে ড্রাফটিং তো আমি আলাদাভাবে আলোচনা করছি, তার মানে প্যাটার্ন 4, 4টা প্যাটার্নের প্রশ্নের উত্তর আপনি এই নোটে পাবেন। তাহলে প্যাটার্ন 1 আর 2 এর যে প্রশ্নের উত্তর সেটা কিন্তু আমার নোটে থাকছে না। প্যাটার্ন 1-এ কি আছে? প্যাটার্ন 1-এ আছে হচ্ছে বর্ণনামূলক বড় প্রশ্ন। সেটার উত্তর কোথায় পাবেন? আমার মূল নোটে অথবা গাইডে। তার মানে ফাইনাল টাচের নোটে কোনো বড় প্রশ্নের উত্তর থাকছে না। যদি বড় প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে নোটটা অনেক বড় হয়ে যাবে, সেটা সম্ভব না, এবং অল্প সময়ে বড় প্রশ্ন পড়াতে গেলে কভার করতে পারবো না। আপনাদের বড় প্রশ্ন অলরেডি আমার মূল নোট থেকে পড়া আছে। আর যারা শুধুমাত্র এই কোর্সে ভর্তি হয়েছেন রিভিশন ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের তো কোনো না কোনো গাইড থেকে পড়া আছেই। আর যাদের গাইড থেকে ভালো প্রস্তুতি নাই তারা আমার ফাইনাল টাচ নোটের পাশাপাশি আমার মূল নোটটাও নিয়ে নিতে পারেন যদি কালেকশনে না থাকে। সেক্ষেত্রে আমার মূল নোট মানে ফাউন্ডেশন নোট এবং এই ফাইনাল টাচ 2টার কম্বিনেশন করলেই আশা করি ভালো নম্বর কমন পেয়ে যাবেন এবং লিখতে সুবিধা হবে আপনাদের। তো এখানে দেখেন, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন, এটা উত্তর সহ, পার্থক্যমূলক প্রশ্ন উত্তর সহ, সংক্ষিপ্ত বা টিকামূলক প্রশ্ন উত্তর সহ, এবং প্যাটার্ন 3-তে আছে ড্রাফটিং। ড্রাফটিং তো আগেই মুসাবিদাই মাস্টার আপনাদেরকে করে দিচ্ছি।
তাহলে এই চার ধরনের প্যাটার্নের উত্তর আমি রাখছি। এই জায়গায় আপনাদের মন্তব্য আমি আশা করছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আগে কামরুজ্জামান ভাই বলেন যে আমি যে সিদ্ধান্ত নিলাম যে 6 প্রকারের প্যাটার্ন আছে, 6 প্রকারের প্যাটার্নের মধ্যে আমি প্যাটার্ন 1 মানে বর্ণনামূলক প্রশ্ন এই নোটে রাখছি না, উত্তর প্রশ্ন থাকছে সাজেশনের মধ্যে কোনটা কোনটা পড়বো। তারপরে প্যাটার্ন 2 হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্নও কিন্তু বড় প্রশ্নই, তাই সেগুলোর উত্তর এই নোটে থাকছে না, মূল নোট থেকে আপনাকে পড়ে নিতে হবে। সাজেশন থাকছে এবং সাজেশন আমি বলে দিচ্ছি মূল নোট থেকে পড়ে নিন। তাহলে প্যাটার্ন 3 ড্রাফটিং, প্যাটার্ন 4 প্রবলেমেটিক প্রশ্ন, প্যাটার্ন 5 ডিস্টিংগুইশমেন্ট অর্থাৎ পার্থক্য, এবং প্যাটার্ন 6 হচ্ছে আপনার শর্ট নোট। এই 4টা প্যাটার্নের উত্তর সহ সাজেশন সহ সবকিছুই থাকছে। তো এটা আমার মনে হয়েছে এটা লজিক্যাল একটা ডিসিশন। তাহলে ফাইনাল টাচের যেটা অর্থ সেটা কভার করছে, এবং এখানে আপনার বেশ কিছু মানে 3টা মডেল টেস্ট এবং শেষের দিকে কিছু পরামর্শ দিচ্ছি এবং লাস্টে পরিশিষ্ট যুক্ত করছি, কিছু চার্ট যুক্ত করছি, যেগুলো আপনাকে এই নোটের মধ্যে যে ধারাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমি রিপিট করছি, যেন আপনি একবার নোট পড়ার পরে শেষে পরীক্ষার আগে যেন শেষের পরিশিষ্ট দেখলেই আপনার মনে থাকতে পারে যে হ্যাঁ এই এই জায়গায় আমার এই সেকশনে এই আছে। সংক্ষিপ্ত ভাবে যেমন যে স্টাইলে আমার এমসিকিউ নোটে সাজানো আছে, কিন্তু এমসিকিউ নোটের থেকেও আরো সংক্ষিপ্ত ভাবে দেওয়ার চেষ্টা করব। তো এই এই যে ডিসিশন, এটাকে কিভাবে দেখছেন? স্যার, আপনার সিদ্ধান্ত খুব সুন্দর হয়েছে, যেটা আমাদের অবশ্যই লিখিত পরীক্ষার জন্য ভালো কাজে লাগবে। আর এরকম ভাবে কেউ গবেষণা করে এরকম ভাবে সাপোর্ট কেউ দেয় না, যেটা আপনি দিচ্ছেন। আচ্ছা, তবে আশা করি না হয়তোবা আশা আমার থেকে বেশি হয়তোবা গবেষণা করে। এখন আমি মানুষ একা তবে বলে এত আমার বেশি প্রেশার হচ্ছে। অনেকের হয়তোবা হ্যাঁ 100 জন আছে টিম মেম্বার, তাদের হয়তোবা কম পরিশ্রম করা লাগে। তো আমার উদ্দেশ্য আমার স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়া, তারা যেন পাস করতে পারে। আমি কি করছি সেটা ভুলে যাব, কষ্ট আর কষ্ট মনে হবে না যদি আপনারা অ্যাডভোকেট হতে পারেন। হ্যাঁ জি। বলেন ভাই। আর আপনার আপনার দোয়া থাকলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব বা হবে, এটাই। আর ওই 2 নম্বর প্যাটার্নে কি রেখেছেন এটা একটু বুঝতে পারলাম না। 2 নম্বর প্যাটার্নে কি রাখছি একটু পরেই আপনি দেখতে পাবেন, সূচির পরে আজকে প্যাটার্ন বিশ্লেষণ অংশ চলে আসছে, একটু পরেই দেখতে পারবেন। ও, লাইনে থাকেন। হ্যাঁ, তো এইভাবে আমি 7টা আইনে দেখেন এই 3টা করে প্যাটার্ন, আর উপরে তো মুসাবিদা রাখছি আলাদাভাবে। আর সমস্যা সমাধান বলে এখানে কিছু ওই যে 4টা মেথড আলোচনা করছি, এখানে 4টা মেথডে গিয়ে কিছু প্রশ্নের উত্তর আপনি সেখানে পাচ্ছেন, কিন্তু সেই বাকি অংশটুকু আপনারা এই সাবজেক্ট ভিত্তিক এই যে প্যাটার্ন 5 এর মধ্যে সবগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন। আর মুসাবিদায় মাস্টার করে দিচ্ছি যেহেতু, তাই এখানে আর সাবজেক্ট ভিত্তিক মুসাবিদা আর আলাদাভাবে দেখতে হচ্ছে না, একের মধ্যেই আমি 7টা সাবজেক্টের যেখানে যেখানে মুসাবিদা লাগবে সবই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। স্যার আচ্ছা, স্যার তো একটু বলতে চাচ্ছিলাম। স্যার, আর একটু কথা বলি স্যার, অল্প একটু। হ্যাঁ হ্যাঁ, স্যার, পরীক্ষার আগে আমরা ওইটা কভার করতে পারবো তো? মানে মানে আমাদের সাধ্য সাধ্য থাকবে তো, তাই করছে মানে কত বড় বা সেভেন এটা। আমার যে সাজেশন দিচ্ছি 70% ডান হয়ে আছে। আমার জি মূল যে ব্যাচ তাদের জন্য 70% ডান হয়ে আছে, আর 30% জি। আপনি যদি এই কথা বলেন, আপনি না তো স্যার, টপ স্টুডেন্ট, আপনি যদি এই কথা বলেন অন্যদের কি হবে ভাই? না স্যার, সবাইকে সবাইকে বলেছি 80টার মতো উত্তর করবেন, আপনি 96টা উত্তর করেছেন এমসিকিউ, এবং স্যার 90-এর উপরে নম্বর 90 পেয়ে পাশ করেছেন, আর আপনি এই কথা বললে হবে? স্যার, আমি তারপরে তো ঠিক আছে, ওই কারণেই ওভার তো ভয় পাচ্ছি কনফিডেন্ট, স্যার। ওভার কনফিডেন্ট হওয়াটাও খারাপ, ভয় থাকাটা জি ভালো। স্যার। জি জি জি, এইটাই এইটাই ভয় পাচ্ছি স্যার আমি। আচ্ছা ঠিক আছে, কি এটা পাওয়ার পরে ভয় কেটে যাবে এই নোটটা পাওয়ার পরে। আচ্ছা, জি এরপরে স্যার। দেখেন সতর্কতা পরামর্শের মধ্যে কি কি রাখছি। পরীক্ষার খাতায় যে সকল ভুল করা যাবে না, পরীক্ষার খাতায় যেভাবে উত্তর উপস্থাপন করবেন। আচ্ছা, পরীক্ষার খাতা অলংকরণ, তাহলে আমি 1 নম্বরে বলছি পরীক্ষার খাতায় যে সকল ভুল করা যাবে না, ভুল করলেই কিন্তু নম্বর কমে যায়, এগুলো সতর্ক করে দেব। আর পরীক্ষার খাতায় যেভাবে উপস্থাপন করবেন মানে এই ধরনের পরামর্শ দিব যে কি কি ভাবে উপস্থাপন করতে হবে, এবং পরীক্ষার খাতা অলংকরণ। অলংকরণ বলতে আপনি হাইলাইটার ব্যবহার করতে পারবেন কিনা, করলে কি কালারের করবেন, আপনি কালার পেন ব্যবহার করবেন কিনা, কি কালারের করবেন, নীল কালি করবেন না সবুজ কালি করবেন, আপনি পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবেন না কলম দিয়ে আন্ডারলাইন করবেন, আপনি আন্ডারলাইন করার সময়
এক টান দিয়ে আন্ডারলাইন করবেন, না দুইটা করে সরল রেখা দিবেন, না আপনি একটু ঢেউ ঢেউ করে দিবেন কার্ভ দিয়ে, এগুলো ডিটেলসে আলোচনা করা হবে। তারপর অনেকে লেখা শেষে এইভাবে টান দিয়ে মাঝখানে একটা জিরো দিয়ে আবার টান দিয়ে দেয় কিছু চিহ্ন ব্যবহার করে, এগুলো ইউজ করা যাবে কিনা, এগুলো এত ডিপে গিয়ে আলোচনা করা হবে এই জায়গায়, কারণ এগুলোতেও পাস ফেল নির্ভর করে। এরপরে মডেল টেস্ট, 3টা মডেল টেস্ট দিচ্ছি এই নোটের মধ্যে, যেগুলো আপনার আগে সবার জন্য উন্মুক্ত থাকছে যারা এই। আর মডেল টেস্টের অ্যান্সারিং হিন্টস থাকছে, অ্যান্সারিং হিন্ট বলতে ডিটেলস আলোচনা থাকছে না, ক্লু দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার ক্লাস টেস্টে আমি দিই সেভাবেই। এবং পরিশিষ্ট এক নজরে 7টা আইনের প্রয়োজনীয় অংশ রিটেনে যেগুলো আমি এই নোটে ব্যবহার করছি সেগুলো এখানে রিপিট করছি, যেন আপনার শেষের দিকে রিভিশনের জন্য প্রতিদিন আপনি রিভিশন দিতে পারবেন। মানে এই নোট মানে এই নোট যদি কেউ মনে করে 2 ঘন্টায় রিভিশন করব, জাস্ট পরিশিষ্ট পড়বে, 2 ঘন্টায় 7টি আইন রিভিশন হয়ে যাবে। তার মানে এই নোটের ছোট ছোট করে আমি করেছি আমার। আপনারা বিশ্বাস করবেন না, আমার আমার এমসিকিউ নোট ছিল 75 পেজের আমার নিজের, আর আমার রিটেন নোট ছিল 3 পেজের। আমার রিটেন নোট ছিল 3 পেজের, আমার হাতে তৈরি নোট 3 পেজে। আমি কি করেছিলাম, কিছু প্রশ্ন সিলেক্ট করেছিলাম এবং এই প্রশ্নের উত্তরগুলো জাস্ট ক্লু নিয়েছিলাম, এই সেকশন এভাবে এই সেকশন গুলোকে কাভার করে আমি অ্যান্সার করব। মানে আমার একটা প্ল্যানিং ছিল, একটা জাস্ট ছোট একটা নোট ডাউন, কিন্তু ডিটেলস অ্যান্সার ছিল না। কারণ যাই আসুক না কেন বানিয়ে লিখে দিয়ে আসবো, প্রশ্ন কমন পাবো এই আশা নিয়ে কখনো পরীক্ষার হলে যায়নি। আমাদের সময় সিচুয়েশন এরকম হয়ে গেছিল। বিভিন্ন ছক থাকছে, চার্ট থাকছে, যেগুলো আপনার লিখিত যে ধারা, লিখিত প্রশ্নের জন্য যে প্রয়োজনীয় ধারা, সেগুলো মনে রাখতে হেল্প হবে। প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে এটা চুরি হবে না বলপূর্বক আদায় হবে, না এইটা আত্মসাৎ হবে, না এইটা বিশ্বাসভঙ্গ হবে, এই জায়গাগুলো আপনার হেল্প করবে। একটা ঘটনা দিয়ে দিলাম যে 6টা সমস্যাকে কাভার করে দিলাম। একটা একটা ঘটনা, একটা গল্প দিলাম, একটা প্রবলেমেটিক, আমি কিছু প্রবলেমেটিক প্রশ্ন বানিয়ে দিচ্ছি। একটা প্রবলেমেটিক প্রশ্নকে আমি 7-8 ভাবে উপস্থাপন করব, এবং 7-8 ভাবে উপস্থাপন করে একটা ঘটনাকে আমি 7টা, একবার চুরি, একবার বলপূর্বক আদায়, একবার দস্যুতা, একবার ডাকাতি, একবার আত্মসাৎ, একবার বিশ্বাসভঙ্গ, একবার চোরাই মাল, মানে এক ঘটনা, কিন্তু এইটার অপরাধ হবে ভিন্ন ভিন্ন, সামান্য পরিবর্তন। তাহলে এটা যেন আপনি ধরতে পারেন যে পরীক্ষার হলে যেন আপনাকে ফাঁদে ফেলতে না পারে। এমসিকিউ প্রশ্নের অপশনে যেমন ভুল করবেন, এটা কোন অপরাধ, লিখলেন চুরি, ভুল হয়ে গেল, এটা আসলে আত্মসাৎ। তাহলে এইভাবে আপনাদেরকে পরিবর্তন করে করে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় পরিবর্তন করে এখানে ট্রাই করানো হবে। এবং এই ছকে আমি ছক আকারে দিয়ে দেবো, ঘটনা এটা, এতটুকু পরিবর্তন হলে এই অপরাধটা এটা না হয়ে এটা হয়ে যাবে। বিশেষ করে পেনাল কোডে ছক বেশি থাকছে, মনে রাখার কিছু কৌশল দেওয়ার চেষ্টা করছে। এগুলো ডেভেলপ করতে গিয়ে আমার মনে হয়েছে যে কিছু কৌশল নতুন ভাবে আসছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছে। এরপরে দেখেন, বিগত সালের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ, এই চ্যাপ্টার শুরু হয়ে গেল। বিগত বছরের লিখিত প্রশ্নের প্যাটার্ন বিশ্লেষণ, এখানে এই যে বক্তব্য এখানে দেওয়া আছে, এই বক্তব্য আমার মূল নোটেও আছে। তো এখানে আসন্ন বার পরীক্ষার 2025-এ পাশ করার ক্ষেত্রে ড্রাফটিং ও প্রবলেমেটিক প্রশ্ন মুখ্য ভূমিকা পালন করবে, এই লাইনটা নতুন অ্যাড হয়েছে আগের নোটের থেকে। সুতরাং ড্রাফটিং ও ঘটনামূলক বা সমস্যামূলক বা প্রবলেমেটিক প্রশ্নের সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে ড্রাফটিং বেশি এসেছিল 23 সালে, এ যাবৎকালে সবচেয়ে বেশি ড্রাফটিং এসেছে 23 সালে, এবারও ড্রাফটিং বেশি আসার সম্ভাবনা আছে। ড্রাফটিং কেন দেয়? কারণ ড্রাফটিং আপনি শিখলে আদালতে ভালো করবেন, তাদেরকেই লাইসেন্স দিতে চাই বার কাউন্সিল, যারা লাইসেন্সটাকে ব্যবহার করবে, মানে প্র্যাকটিস করবে অ্যাডভোকেট হিসাবে। তার মানে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস যারা করবে তারা নিশ্চয়ই আগে থেকে কোর্টে যায়, তাদের ক্যারিয়ারটা হচ্ছে অ্যাডভোকেট ওরিয়েন্টেড, কোর্ট ওরিয়েন্টেড। তাহলে ড্রাফটিং সম্পর্কে তো ধারণা হয়ে যাবে। কাউকে যদি বলে একটা হাজিরা লিখেন, তা হাজিরা কিভাবে লিখতে হয়, 2 দিন গেলেই তো হাজিরা লিখা। সবচেয়ে ড্রাফটিং এর মধ্যে সবচেয়ে ইজি ড্রাফটিং হচ্ছে হাজিরা লিখা। তা যদি পরীক্ষায় চলে আসে 2 নম্বরের জন্য হাজিরা লিখুন, একটা ঘটনা দিয়ে দিল, ঘটনার উত্তর মানে এবং বললো যে হাজিরা লিখুন, 2 নম্বরের হাজিরা লিখা ড্রাফটিং যদি আসে, তো যারা কোর্টে যায়নি, হাজিরা বাস্তবে লেখেনি, তারা লিখতে পারবে না তো। 3 নম্বর দিয়ে প্রশ্নের উত্তর, 3 নম্বরের ড্রাফটিং দিয়ে দিল, টাইম পিটিশন লিখুন, বাদী পক্ষে একটা সিচুয়েশন দিয়ে দিল, বাদী বিবাদীর নামও দিয়ে দিতে পারে, বা সিআরপিসি তে আসামি এবং ফরিয়াদির নাম দিয়ে দিতে পারে, রাষ্ট্রবাদী মামলা হতে পারে। তো এখানে আপনি ফরিয়াদি নিচে রাষ্ট্র লিখবেন, না আপনি ওই
এজাহারকারীর নাম লিখবেন, এগুলো ডিপেন্ড করবে এগুলো আপনি জানেন কিনা। হাজিরা লিখতেও বা টাইম পিটিশন লিখতেও কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য আপনাকে জানতে হবে। এগুলো আমার ড্রাফটিং এ ক্লিয়ার করা হয়েছে। মানে কোর্টে গেলে যাদের এই যে 6 মাস প্র্যাকটিস করলে যতটুকু অ্যাবিলিটি তৈরি হতো, যেই কারণে 6 মাসের শিক্ষানবিষ্কার রাখা হয়েছে, এই 6 মাস তো কেউ কোর্টে যায় না ঠিকভাবে। হ্যাঁ, অনেকেই যায়, সেটার পরিমাণ খুবই সামান্য, নগণ্য। এই কারণেই এই কঠিন কঠিন পরীক্ষা নিতে হয়। সবাই যদি নিয়মিত কোর্টে যেত ডাক্তারদের মতন, তাহলে হয়তো বা এই পরীক্ষা নেওয়ার প্রয়োজন থাকতো না। কারণ কেউ তো পরীক্ষা মানে পরীক্ষা এই কারণে নেওয়া হয় কারণ কেউ এই শিক্ষানবিষ্কার সময়ে মানে প্রতিদিন কোর্টে যায় না। প্রতিদিন কোর্টে গিয়ে যদি ড্রাফটিংটাকে বুঝতো, সিনিয়রের আন্ডারে প্রপারলি প্র্যাকটিস করতো, তাহলে মানে পাশ করাটা কঠিন কিছু হতো না। কিন্তু যায় না বলেই এই পরীক্ষা নেওয়া এবং এই ফিল্টারিং এর ব্যবস্থা। তো পরীক্ষা নিবে কি নিবে না সেটা সিদ্ধান্ত অথরিটির। আমি কখনো আমার স্টুডেন্টদেরকে আন্দোলনের মতো সাংঘাতিক ডিসিশনে যাওয়ার জন্য আমি কখনো ইন্সপায়ার করব না। আপনি আন্দোলন করার জন্য যে মেধা নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, সেইটা আপনি পড়াশোনায় দেন, আপনি পার হয়ে যাবেন। এই পড়াশোনাটা আপনার প্র্যাকটিসে কাজে লাগবে। এটা হচ্ছে আমার মন্তব্য এবং আমার পরামর্শ যে আপনি সেই আন্দোলনে না গিয়ে আপনি, হ্যাঁ, একটা চিঠি পাঠানো যেতে পারে। আন্দোলন এক্সট্রিম পর্যায়ে না যে, কিছু কিছু অযৌক্তিক আন্দোলন হয়। আন্দোলনের সমালোচনা এই কারণেই করছি কারণ আন্দোলনের ফাঁদে পড়ে অনেকের লাইফ শেষ হয়ে গেছে। আমার দেখা, আমার ব্যাচমেটের মধ্যে অনেকের এখনো লাইসেন্স হয়নি। তারা এই স্বপ্ন মানে দিবা স্বপ্ন এখনো দেখছে যে আন্দোলন করে লিখিত পরীক্ষা তারা বাতিল করে দিবে ভবিষ্যতে। তো ভবিষ্যতে বাতিল হতে হতে লাইফই শেষ তাদের হয়ে যাবে। আর যারা এইবার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য লিখিত প্রশ্নের মানবন্টন ও প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। মানে কেমন প্রশ্ন আসে, কিভাবে আসে, যা প্রস্তুতিতে আলাদা মাত্রা, স্বচ্ছতা ও গতি যোগ করবে। সেই সাথে লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে গভীরভাবে বিস্তারিত জানতে হবে। তো আমরা এখন প্রথমে মানবন্টনটা এক পলকে দেখাই দিই যারা নতুন। এর উপরে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তের লিখিত পরীক্ষা 2025 এবং তারিখ দিয়ে দিবে 28 জুন 2025 শনিবার। এ মনে করেন, তারপর পূর্ণ মার্ক 100, সময় 4 ঘন্টা। এখানে লিখে দিবে ব্র্যাকেটে ক অংশ হতে 2টি, তাহলে ক অংশে থাকে হচ্ছে 3টি প্রশ্ন, তার মধ্যে 2টি লিখতে হয়। ক অংশ হচ্ছে সিপিসি আর এসআর অ্যাক্টের কম্বিনেশনে, 1 আর 2 নম্বরে সিপিসি থাকে, 3 নম্বরে থাকে হচ্ছে এসআর অ্যাক্ট। এটাকে ক অংশ বলছে, মানে দুইটাকে একসঙ্গে আসে, এখান থেকে যে কোনো 2টি লিখতে হয়। এবং বাকি যে আছে অংশ খ, গ, ঘ, ও এবং চ, এই অংশের প্রত্যেকটি হতে একটি করে মোট 7টি প্রশ্ন উত্তর করতে হবে। তাহলে এখানে 6টি অংশ থেকে 6টি, আর এখানে একটি অংশ থেকে 2টি, এই 5টি অংশ থেকে একটি, একটি করে 5টি, আর এখানে 2টি, মোট 7টি। তো এখানে দেখেন যে পরবর্তী অন্যান্য আইনে কিন্তু দুইটাতে একটা, দুইটাতে একটা, আর এখানে তিনটাতে দুইটা। ডান পাশে উল্লেখিত সংখ্যা সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। তো পূর্ণমান জ্ঞাপক যে সংখ্যা ডান পাশে থাকবে, এইটা আপনাদের লক্ষ্য করে অবশ্যই উত্তর করতে হবে। কারণ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। নম্বর বেশি বেশি লিখতে হবে, নম্বর কম কম লিখতে হবে। ক অংশ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 × 15, 30 নম্বর পাওয়া যাবে। মানে 30 নম্বরের কাভার হবে, 30 নম্বরের অ্যান্সার হবে। তাহলে দেখবেন 1 নম্বর প্রশ্নে প্রথমে আপনি পাবেন হচ্ছে, এবার কিন্তু র্যান্ডমই হবে না। এমসিকিউ প্রশ্ন যেমন র্যান্ডমই থাকে, কারো প্রথমে আছে পেনাল কোড, কারো আছে সিআরপিসি, কারো আছে আবার লিমিটেশন অ্যাক্ট। কিন্তু এই লিখিত প্রশ্ন কিন্তু সবার এক, প্রথমে সিপিসি থাকবে। তো সিপিসি থেকে 1 নম্বর প্রশ্ন আসবে এবং নিচের মতো 2টি ক, খ অংশযুক্ত, যেমন আমার ক্লাস টেস্টে দেখলেন। এখানে 15 নম্বর, একের জন্য 1 নম্বর আপনি উত্তর করলেন, মানে 15 নম্বরের জন্য আপনি উত্তর করলেন। কয় হয়তো বা 10 নম্বর, ক্ষয় হলো 5 নম্বর। ক্ষয় সাধারণত প্রবলেমেটিক প্রশ্ন থাকে, কয় বর্ণনামূলক বা ছোট ছোট 2-3টি প্রশ্নের বা আপনার পার্থক্য, এগুলো জড়িয়ে দেয়। পার্থক্য যেমন গতবার 4টা এসেছিল 23 সালে, 2.5 নম্বর করে। তারপরে 2-এও থাকবে কিন্তু একইভাবে সিপিসি। 3-এ থাকবে এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্ট থেকে মাত্র একটা 15 নম্বরের প্রশ্ন আসে, আপনি সেটা ইচ্ছা করলে উত্তর করতেও পারেন, নাও করতে পারেন। এসআর অ্যাক্ট থেকে যদি উত্তর না করেন তাহলে আপনার সিপিসি থেকে 2টাই উত্তর করতে হবে। আর যদি মনে করেন এসআর অ্যাক্ট করলেন, তাহলে সিপিসি 2টার যে কোনো একটা। আশা করি ক্লিয়ার হয়েছেন। দেখবেন এই কারণে সিপিসি অংশ থেকে কম পড়িয়েছি আমি। কারণ আমি যেহেতু আমি
সরি, এসআরএক থেকে কম পড়েছে, সিপিসি তে বেশি আমি গুরুত্ব দিয়েছি, কারণ দুইটা আসবে এই কারণে। আর এসআরএক যে কয়টা পড়েছে এখান থেকে একটা প্রশ্ন কমন আসার সম্ভাবনা কম, মানে 50-50 চান্স। এখানে একটু রিস্ক নিয়েছি, বেশি পড়ার দরকার নাই, এটাও একটা গবেষণার বিষয়। তারপরে 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন সিআরপিসি থেকে যে কোনো একটা লিখতে হবে। একই স্টাইলের প্রশ্ন আসে, ক খ, অনেক সময় গ আসতে পারে, অথবা ক খ না আসে শুধু ক আসতে পারে, এর মধ্যেই দিয়ে দিতে পারে। এর মধ্যে ড্রাফটিং, খতে সাধারণত ড্রাফটিং থাকে, কতেও ড্রাফটিং দিয়ে দিতে পারে। তার মানে দুইটা মিলে 15 কাভার হবে, হয়তো বা 9-6-15, অথবা 7-8-15, অথবা 10-5-15, অথবা 12-3-15, এইভাবে কম্বিনেশন করে 15 কাভার করবে। 7 নম্বরে এবং 6 নম্বরে পেনাল কোডের প্রশ্ন থাকবে, দুইটা থেকে যে কোনো একটা, মানে একটা করে অপশন থাকছে। লিমিটেশন অ্যাক্টে দুইটা প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে। তারপর সরি, এভিডেন্স অ্যাক্টে দুইটা প্রশ্ন, একটা লিখতে হবে, 15-15-30। লিমিটেশন অ্যাক্টেও দুইটা প্রশ্ন, যে কোনো একটা লিখতে হবে, 30। তাহলে এখানে 6টা যদি লিখে ফেলেন তাহলে কত নম্বরের আনসার হলো? 6 × 15 = 90। তারপরে এবার 12 এবং 13 সর্বশেষ সাবজেক্ট কি? বার কাউন্সিল, অর্ডার, রুলস, ক্যানন। তো এখানে 10 নম্বর যেহেতু বাকি থাকে, তাই এখানে এই ছোট আইনটার জন্য 10 নম্বর বরাদ্দ। এই আইনটার সাথে কি করা হয়? ডিসক্রিমিনেশন করা হয়, মানে বৈষম্য করা হয়। কি বৈষম্য? সবাকে দিল 15, একে দিল 10। এমসিকিউ সবাইকে দিয়েছে 10, 15, 20, একে দিয়েছে হচ্ছে 5। ছোট আইন তাই নম্বর কম, একটু মজা করলাম। তো এইভাবে এই আইনের সাথে বৈষম্য করা হয়েছে, যে লিখিততে 10 আর এমসিকিউ এর সময় 5 দেয়। এবার আমরা দ্বিতীয়ত সম্ভাব্য প্রশ্নের প্যাটার্ন সমূহ দেখে নেওয়া যাক। আমার যে মূল নোট, যে মূল নোটও প্যাটার্ন গুলো সংক্ষিপ্ত ভাবে বলা আছে, এখানে প্যাটার্ন গুলাকে আরো কি করা হয়েছে, গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্যাটার্ন 1, বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য কোনো টপিকের ওপর বিস্তারিত দখল থাকতে হবে। একটা টপিকের A to Z আপনাকে জানতে হবে, না জানলে ওই টপিকে আপনি বড় উত্তর করতে পারবেন না। মানে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে 10 নম্বরের একটা উত্তর আসবে বড় প্রশ্নে। তো এই এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কয়টা আসতে পারে? সর্বোচ্চ 3টা আসবে। তো এই 3টা আসবে, তাছাড়া অন্যান্য ভেঙে ভেঙে প্রশ্ন আসবে। এই 1 নম্বর যে প্যাটার্ন, এখানে 10 নম্বরের জন্য প্রশ্ন আসে সাধারণত। তো এই প্যাটার্ন এর প্রশ্নের 10 নম্বরের উত্তর করার জন্য যথেষ্ট লিখতে হবে, অনেক লিখতে হবে, আপনার 40 মিনিট খেয়ে নেবে এই প্রশ্নে। প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, উদাহরণ, আইনের বিধান, মানে বেয়ার অ্যাক্টে বা আইনের মধ্যে কি আছে, কেস ল, কেস লটা দেওয়াটা কি? কিছু কিছু জায়গায় কেস ল দেওয়া কম্পালসারি, আবশ্যক, কিছু কিছু জায়গায় আবশ্যক নয়, মানে কম্পালসারি না, অপশনাল। তা আমি বলে দেব কোন ধরনের প্রশ্নে কেস ল দিতে হবে, কোন ধরনের প্রশ্নে কেস ল দিতে হবে না। শেষ কথা, মানে শেষ কথা বলতে, যেমন এখানে প্রাথমিক আলোচনায় কোনো কিছু শুরু করলেন, ভূমিকামূলক কথা, শেষ কথায় কিছু শেষের দিকে 2-3 লাইন লিখতে হয়। তো সমস্ত কিছু নির্ভুল ও ভালোভাবে লিখতে পারলে, কেবল নির্ভুল বলতে বানান ভুল করা যাবে না, বাক্য গঠন ভুল করা যাবে না, দাড়ি কমা ভুল করা যাবে না, মানে জ্যোতিষের চিহ্ন ঠিক রাখতে হবে। তাহলে বানান ভুল কন্ট্রোল করতে হবে, বাক্য গঠন সঠিক রাখতে হবে, আবার জ্যোতিষের চিহ্ন, কমা, দাড়ি সঠিক ব্যবহার করতে হবে, তাহলে আপনার লেখাটাতে মানসম্মত লেখা হবে। 10 নম্বরের মধ্যে সর্বোচ্চ 8 নম্বর পাওয়া সম্ভব। এই জায়গায় সর্বোচ্চ 8 দেয়, 8-এর উপরে কখনো ওঠা সম্ভব না। 8 পেতেই আপনার অনেক সময় নিয়ে নিবে, এবং অনেক ভালোভাবে লিখতে হবে। এবং আপনার কি করা যাবে না, ওভারল্যাপিং করা যাবে না। মনে করেন লিখতে গেলেন, এক জায়গায় একটা বানান ভুল হয়ে গেল, সেটা কারেকশন করতে গিয়ে আপনি একটু কি ঘষা মাজা করলেন, তাহলে ওখানে চোখে পড়বে, এবং আপনি যিনি খাতা দেখবেন তাকে দেখে দিচ্ছেন যে, ইওর অনার বা স্যার, দেখেন এখানে আমি কাটাকাটি করছি, আমার নম্বরটা 2 নম্বর কমিয়ে দেন। তার মানে বানান ভুল হয়েছে, আপনাকে ওইটা ওইভাবে পার হয়ে যেতে হবে, সংশোধনের চেষ্টা করা যাবে না। সংশোধন কিভাবে করা যাবে? মনে করেন দাড়ি দেননি, দাড়ি দেন, কিন্তু দাড়ি দিয়ে দিয়েছেন, সেটাকে আপনি একটু ঘষে মেজে তোলার চেষ্টা করছেন, দাড়ি দিয়ে ফেলে সেটা তুলবেন কি করে? তোলা যাবে না তো। আবার মূর্ধন্যর উপরে দন্তন্যর মাত্রা দিয়ে দিয়েছেন, মাত্রাটা তুলবেন কি করে আপনি? তো ওটা তোলার চেষ্টা করা যাবে না। এটা আমি বলছি যে বানান যেটা সংশোধন করে সঠিক করা যাবে সেটা করলেন, যেটা সংশোধন করতে গেলে কেটে
মানে বারবার ঘষতে হবে এটা করা, কিন্তু আপনার একটা বানান দেখলেন যে সেটা মারাত্মক ভুল হয়ে গেছে, বা আপনার একটা ধারা ভুল লিখেছেন, একটা ধারা হবে 40, লিখেছেন 42, তাহলে আপনি 42-কে 2-0 করে দিতে পারেন যদি করা যায় তো গেল, যদি করা না যায় বেশি ডিপ করার দরকার নেই, এক টানে কেটে দিয়ে পাশে লিখে দেন। তো বেশি ডিপ করলে ওভারল্যাপিং হয়ে যাবে, সেখানে দেখতে খারাপ লাগবে, মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন আমি ভুল করেছি, নম্বর কাটেন। আর যদি এক লাইনে কাটেন চোখে পড়বে না, দ্রুত পার হয়ে যাবে, মানে আপনার ভুলটা পরীক্ষকের চোখে পড়বে না। তবে 8 নম্বর পাওয়া মোটেও সহজ ব্যাপার নয়, 8 নম্বর পাওয়া কিন্তু একটা কঠিন কাজ। এর জন্য কমপক্ষে 30 থেকে 40 মিনিট ধরে এক টানা লিখতে হবে। এক টানা কেন বলছি, আপনি 40 মিনিট সময় দিলেন কিন্তু মাঝখানে আবার 5 মিনিট ভাবলেন, তাহলে হবে না, লিখতে শুরু করলে 40 মিনিট টানা লিখতে হবে, তাহলে এই ধরনের প্রশ্নে 8 পাওয়া সম্ভব। মানে কিছু কিছু প্রশ্ন আছে বর্ণনামূলক, তাই বর্ণনামূলক প্রশ্নে বেশি লেখার দরকার নেই, 10-এ 5-6 পেলেই যথেষ্ট। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য 35 থেকে 40 মিনিট সময় ব্যয় করতে হলে অন্যান্য প্যাটার্নের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে কৌশলী হতে হবে, যেন সময় সেভ হয় আপনার। এখানে সময় যদি প্রবলেমেটিক প্রশ্নের র্যাপিং এ সেভ করতে পারেন, তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরে আপনি কি করতে পারবেন, এই সময়টাকে ইনভেস্ট করতে পারবেন। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সর্বোচ্চ 10 নম্বর বরাদ্দ থাকে, তবে 6 থেকে 10 পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে। সেক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে। 10 নম্বর দিয়েছে বেশি লিখলেন, 6 নম্বর দিয়েছে একটু কম লিখলেন, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই অবস্থা কেমন কখন বুঝবেন, পরীক্ষার হলে বুঝবেন, আর আমার ক্লাস টেস্টে বুঝবেন, আমার মডেল টেস্টে বুঝবেন। বিগত সালে আসা প্যাটার্ন 1-এর প্রশ্নের কিছু নমুনা আপনাদের দিয়ে দিই। বড় প্রশ্ন, 2022 সালে 12-এ আসছে প্রশ্নটা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর মানে সিপিসির প্রশ্ন, এর বিধানের আলোকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর কিংবা নামঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা ও অনুসরণীয় নীতিমালা বর্ণনা করুন। এখানে বরাদ্দকৃত নম্বর দেওয়া হয়েছে 10, অনেক লিখতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা লিখতে হবে, কিছু উদাহরণ দিতে হবে, এখানে সিপিসির বক্তব্য নিয়ে আসতে হবে, সরি এসআর অ্যাক্টের বক্তব্য নিয়ে আসতে হবে, এসআর অ্যাক্টের কোথায় আছে সংজ্ঞা, এগুলো নিয়ে আসতে হবে। তারপরে এখানে সিপিসির যে অর্ডার আছে 39 অর্ডারে 39 আছে, অর্ডার 39-এ যেগুলো আছে সেগুলো থেকে উত্তর করতে হবে। বিচারার্থে গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের অভিযোগ আনিত হলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসির প্রশ্ন অনুসারে উক্ত ম্যাজিস্ট্রেটের করণীয় কি। এটা 22 সালের প্রশ্ন, বরাদ্দকৃত নম্বর 7। দেখেন সবসময় যে 10 দিবে তা না, এখানে 7 আছে, তার মানে এখানে আপনি একটু কমাতে পারবেন। 7-এর জন্য, 10-এর জন্য যদি আপনি 4 পেজ লিখেন, 7-এর জন্য 3 পেজ লিখলেন। এখন পেজ সংখ্যা কিভাবে করবেন, অনেকে আবার বলে আপনাকে খাতার উপরে এতটুকু মার্জিন, ডান বামে এতটুকু মার্জিন, পরামর্শ সতর্কতা অংশে মার্জিনের এমন সম্পর্কে বলে দেওয়া হবে। উপরে 3 ইঞ্চি দিতে হবে, বামে ডান ইঞ্চি দিতে হবে, 2 ইঞ্চি দিতে হবে, এরকম কোনো ধরাবাঁধের নিয়ম নাই। এই নিয়মগুলো যারা বলে তারা যে কোথা থেকে নিয়মগুলো আবিষ্কার করে আমি জানি না, হয়তোবা স্বপ্নে পাওয়া কোনো মেসেজ। তাছাড়া আমি তো এগুলো কোনো রেলিভেন্ট মনে হয় না। আপনার অনেক লম্বা খাতা দিয়েছে, বড় খাতা দিয়েছে, লিখেন, কিন্তু আপনি মার্জিন দিয়ে যদি খাতার 50% নষ্ট করে ফেলেন তাহলে তো হলো না। বাস্তবে আমরা কেন উপরে জায়গা বেশি রাখি, কোড ফি লাগাতে হয়, সেখানে সাইন করতে হয়, কিন্তু আপনার খাতার কি প্রতিটা পেজে সাইন করতে হবে? আপনি সাইন অ্যাডভোকেট হিসাবে করবেন না আপনার মক্কেল করবে, যে আপনার পরীক্ষার খাতায় এত জায়গা রাখতে হবে? কোড ফি লাগানোর জায়গা রাখার দরকার নাই, সাইন করার জায়গা রাখার দরকার নাই। এবং বাম সাইডে কেন জায়গা রাখতে হয় বাস্তবে ড্রাফটিং এ, কারণ বাম সাইডে ম্যাজিস্ট্রেট নোট দেন। একটা আমি বেল পিটিশন দিলাম, নোট দিলেন উনি কি কারণে জামিন মঞ্জুর করলেন অথবা কি কারণে নাম মঞ্জুর করলেন, নোট দেওয়ার জন্য জায়গা রাখতে হবে। তো তো পরীক্ষার খাতায় কি করবে, একজনকে লাইনে ডেকে নেই, পরীক্ষার খাতা দেখা কিভাবে দেখে। আতাউর রহমান ভাই লাইনে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে দেখেন যে আপনি কি আসসালামু জানেন পরীক্ষার খাতায় যে, হ্যাঁ, বাম পাশে যে আপনি মার্জিন রাখবেন, এই মার্জিনের কাজ কি? পরীক্ষক কি সেখানে নাম্বার লিখবেন? যে আপনি একটা 10 নম্বরের জন্য 6 পেলেন, ওখানে 6 লিখে দিল, নম্বর কি লিখবেন পরীক্ষক? এই কারণে বাম পাশে জায়গা রাখতে হবে। আপনার কি মনে হয়?
বাম পাশে কেন জায়গা রাখতে হবে? হাসনা পালাইন আসেন। না, বাম পাশে তো হয়তো নাম্বার লিখবে না, হ্যাঁ, তাহলে কেন জাস্ট জায়গা রাখবো হয়তো আমরা? না, ফর্মালিটি মেনটেন করে। ওখানে স্যার পরীক্ষকের নাম্বার দেন। আচ্ছা, আমরা এসএসসি পরীক্ষার খাতা দেখি না, দেখবেন যে কিছু কিছু খাতা অদ্ভুত অদ্ভুত লিখার জন্য কি করে ভাইরাল হয়ে যায় খাতা ফেসবুকে। তো দেখি যে বাম পাশে নাম্বার দিয়েছে বা নিচে নাম্বার দিয়েছে। আপনাদেরকে একটা তথ্য দিই, আপনার বার কাউন্সিলের খাতা যে পরীক্ষকের কাছে যাবে, পরীক্ষক একটা পেন্সিল বা একটা লাল কালি বা একটা কালো কালি বা অন্য কোনো কালির মানে কলম বা পেন্সিলের আঁচড়ও দিতে পারবে না, নিষেধ আছে। আপনার খাতা যেইভাবে পেলো পরিষ্কার ওইভাবেই তাকে জমা দিতে হবে। নম্বর দেওয়ার জন্য আলাদা শীট আছে। আমি আপনাদের রেজাল্ট শিট যেভাবে দিই না, এইভাবে শীট আছে যে আপনি কত নম্বরের প্রশ্নের জন্য কত পেলেন সেটা শীটে উল্লেখ করা থাকে। কিন্তু খাতায় উনি টাচ করতে পারবেন না, কারণ এই খাতাটাই আবার সেকেন্ড এক্সামিনারের কাছে যাবে। সেকেন্ড এক্সামিনারও টাচ করতে পারবে না, কারণ দুইজনের নম্বর পার্থক্য যদি 20-এর বেশি হয় তাহলে কিন্তু এটা থার্ড এক্সামিনারের কাছে যাবে। তাহলে ওই যে আমি যে ডানে বামে উপর নিচে এত ফাঁকা রাখবো সেখানে কোনো কারণ নাই রাখার। সেই জায়গাগুলো ব্যবহারের কোনো মানে রাখার কোনো যৌক্তিকতাই নাই। তার মানে জাস্ট একটা সিম্পল, বামে আপনি 1 ইঞ্চি রাখলেন, ওপরে 2 ইঞ্চি রাখলেন, দ্যাটস অল, যেন দেখতে একটু সুন্দর লাগে। আপনি যদি তারও কম রাখেন কোনো সমস্যা নাই। এবং নিচে এবং ডানে, অনেকে বলে ডানে রাখেন জায়গা নিচে রাখেন জায়গা, তাহলে রেক্ট্যাঙ্গুলার শেপের কি আপনি ইয়া নিয়ে যাবেন, এই স্কেল নিয়ে যাবেন? মার্কেটে পাওয়া যায় 4 কোণা একটা স্কেল, যে ওইটা ধরে আপনি মার্জিন দিবেন। ডানে এবং নিচে ফাঁকা রাখার কোনো দরকারই নাই। আমি এগুলো শেখাবো আপনাদের। মিরাজুল ইসলাম বলেন। হাসনাপা ক্লিয়ার হয়েছেন মার্জিন দেওয়ার যৌক্তিকতা? ওকে স্যার। মার্জিনে কেউ আসসালামু কিছু আলাইকুম স্যার। মানে, হ্যাঁ মিরাজুল ভাই বলেন। হ্যাঁ স্যার, ওই যে বললেন যে থার্ড এক্সামিনার খাতা দেখে, তার মানে স্যার আমার তো 2022 সালে হচ্ছে যে হেল্ড আপ হয়েছিল, উইথ হেল্ড হয়েছিল। তার মানে কি হ্যাঁ স্যার নাম্বারটা কি আমার কি এরকম যে আসলে ওই নাম্বারের পার্থক্যটা কিন্তু অনেক বেশি, ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার এরকম কি? মানে আমি এরকম হ্যাঁ, কারণ উল্লেখ মানে আমি নিজের এর এখানে সমাধান আপনার পাইনি। থার্ড এক্সামিনারের কাছে খাতা যাওয়ার কারণ হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সামিনার যে নম্বর দিল সে নম্বরের পার্থক্য 20 হতে হবে। মানে একজনের নম্বর, একজন আপনার নম্বর অনেক কমাই দিয়েছে, একজন নম্বর হয়তো মিডিয়াম দিয়েছে। মানে সে ফর এক্সাম্পল 100 নম্বরের মধ্যে একজন আপনাকে 60 দিয়েছে আর হুম। আরেকজন আপনাকে দিয়েছে 38, পার্থক্য কত হলো? বাচ্চা 22। হুম। ঠিক আছে, 40 জি দিলেও স্যার। হতো, 20 পার্থক্য থাকলেও চলবে, থার্ড এক্সামিনারের কাছে যাবে না। কিন্তু যখন 21 পার্থক্য হয়ে যাবে বা 20.5 পার্থক্য হবে, 20+ পার্থক্য হলে থার্ড এক্সামিনার যাবে। তাহলে একজন দিল 60, একজন দিল কত? বুঝছি স্যার। 38। তাহলে জি স্যার, দুইটা মানে যুক্ত করলে কত? আচ্ছা, দুইটা যুক্ত করলে কত হয়? 98, তাই নয় কি? জি স্যার। স্যার 98 এখন কে হচ্ছে 2 মানে দিয়ে ভাগ করলে আমি কত হয়? প্রশ্ন 98 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? কত স্যার হচ্ছে যে কত 49। কত? হ্যাঁ, 49। 49 হয়। আবার বলি, তাহলে কেউ যদি এই 20 পার্থক্যের কারণে ফেল চলে আসে, 50-এর নিচে নেমে আসে, তাও থার্ড এক্সামিনারের কাছে যাবে। কারো যদি মনে করেন যে কেউ, একজন দিয়েছে 80 আর একজন দিয়েছে হচ্ছে 50, 30 পার্থক্য হয়ে গেল। 80 আর 50 যুক্ত করলে কত হয়? 80 আর 130। 50। হ্যাঁ। 130 গড় করলে হবে 65, তাও থার্ড এক্সামিনারের কাছে যাবে। কেন যাবে? ওই যে পার্থক্য বেশি হয়েছে তাই। পার্থক্য করে গড় করে পাশ করলো কি ফেল করলো এটা কোনো ম্যাটার না, এটা স্যার বিবেচনায় নেওয়া এটা হয় না। এটা পার্থক্য নিয়ে হয়েছে আমি মানেই এটার সমাধান, থার্ড এক্সামিনারের কাছে যাবে। তা আমি এটা সমাধান নিজে তো যেমন চেষ্টা করছি যে আসলে কি যে এটা লাস্টে দৌড়াইতে দৌড়াইতে দেখি যে আসলে এর কোনো কুল কুল কিনারা নেই। সর্বশেষ হলো মানে বার কাউন্সিল মহাসচিব মহোদয় এবং হলো স্যার গতবার হচ্ছে যে ইসুফ হাসান হুমায়ুন স্যারের বাসা পর্যন্ত গেছি স্যার আমি, এবং সেটা মানে অফিসিয়ালি স্যার এটা এর কোনো আসলে পাই নাই স্যার সদুত্তর। তো আপনি এখন যেটা বললেন স্যার এটা এটা ক্লিয়ার হইলাম আর কি, এরকম কথাটাও কেউ আচ্ছা, বলে নাই আমাকে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। এইটাই তো ফ্যাক্ট। এটা ফ্যাক্ট আপনি জানলেন মানে পরিষ্কার হলেন। পরিষ্কার হলে তো আপনার পরীক্ষা আরো বেটার দিতে পারবেন, তাই নয় কি? সেটাই আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আমার আচ্ছা। আমার কাজ ইনফরমেশন দেওয়া, আর আপনার অ্যাডভোকেট হবেন ভবিষ্যতে, আপনাকে সবকিছুই জানতে হবে দুনিয়ার, তাহলে তো আপনি অ্যাডভোকেট হতে পারবেন, হ্যাঁ না স্যার, ভালো হাল অ্যাডভোকেট ছাড়েনি হতে এই পারবেন।
হ্যাঁ স্যার, হাল ছাড়ি না এই কারণে, যদিও আমি তো কোর্ট প্র্যাকটিস করি না স্যার, আমি করোনার আগে থেকে আর জীবন জীবিকার কারণে হচ্ছে যে আমি অন্য মানে পেশার সাথে জড়িত। তো হুম। তবুও স্যার হচ্ছে যে হোপটা এরকম যে হ্যাঁ এর শেষটা দেখি আর কি, দেখবো যতদিন দিতে পারি আর কি পরীক্ষা, এরকম আর কি। হ্যাঁ, আমার আমার স্টুডেন্টদেরকে আমি বলবো অন্তত কোর্টে যেতে হবে, বিশেষ করে ভাইবার আগে অবশ্যই কোর্টে যেতে হবে। তো ক্লাসটা একটু আগাই। চূড়ান্ত জি স্যার, বিচারের থ্যাংক পর ইউ। বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়? এই প্রশ্নটা কি ছিল? মানে ডাবল জিওপার্ডি কোন আইনের প্রশ্ন? সিআরপিসির। বার 7, 10, 12, 14, 15, এবং এই 15-র সাথে যদি 2025 যুক্ত হয় তাহলে দেখতে কেমন দেখাবে? ভালো লাগবে। ভালো লাগবে তার মানে? আমার মনে হচ্ছে এর সাথে 25 যুক্ত হলে মানে এই ডাবল জিওপার্ডি, এটা এখান থেকে আসার সম্ভাবনা 99%। এটা 10 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, আমার মূল নোটে আছে, কিন্তু আমার এই নোটে, এই ফাইনাল টাচ নোটে এটার কিন্তু উত্তর পাবেন না, কারণ আমার মূল নোটে আছে। মূল নোটে থাকলে আমি ডাবল কেন দেবো এটাতে? এগুলো মুখস্থ তবে করে ফেলছি স্যার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রবলেমেটিক প্রশ্নগুলো মূল নোটের গুলো আমার এই এই নোটে অ্যাড হবে, কারণ এটার যেহেতু ছোট জায়গা, ছোট লাগছে আর পড়তে সময় লাগবে না, তাই পেনাল কোডের সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণনা করুন। এটা 22 সালের প্রশ্ন, এটা এখানে 10 নম্বর ছিল। তো এটা 22 সালের, এটা চলে আসছে, তাই এবার আসার সম্ভাবনা কম। এখান থেকে হয়তো প্রাইভেট ডিফেন্স আসতে পারে, তাই দেখবেন প্রাইভেট ডিফেন্স পড়িয়েছি আমি। স্যার ওটা এবার 299 আর 300 ধারা না? না না, সাধারণ ব্যতিক্রম হচ্ছে 76 থেকে শুরু, 76 থেকে 105। 106, 76 থেকে 106। আচ্ছা, বিগত সালে আসা প্যাটার্ন 1-এর প্রশ্নের উত্তরের আদর্শ নমুনা, যেমন এই যে যে প্রশ্নটা মুখস্থ করে ফেলছে হাসনাপা, এই প্রশ্নটার উত্তরটা আমি দিয়ে দিয়েছি। তো এইখানে এত নং প্রশ্নের উত্তর পরীক্ষায় কত নং এ যে এটা সেট হবে? হ্যাঁ, আলোচনা করছিলাম আমরা মানে এই যে প্রথম যে প্যাটার্ন 1-এর একটি প্রশ্ন ডাবল জিওপার্ডি, এটা ধারণা করছি যে এই যে সাল, এটার সাথে 15 পরে 25 যুক্ত হতে পারে, কারণ বেশ কয়েক সাল পর্যন্ত আসেনি, এবার আসার সম্ভাবনা 99%। তো এখানে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এই এই যে কথাটুকু, এটা আমার মূল নোটে আছে। তারপরে দ্বৈত বিপদ, এই যে লাইন, এগুলো আমার মূল নোটে আছে। এই অংশটুকু মূল নোটে আছে। এইভাবে আপনাদের উত্তর করতে হবে। তো দেখেন যে একটু যদি ব্যাখ্যা করি, প্রথমে দেখেন প্রাথমিক বিষয়, অর্থাৎ এখানে সূচনামূলক কিছু কথাবার্তা আছে। তারপরে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এটা যে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, এটা কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে। তো এখানে দেখেন, চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে পুনরায় একই অপরাধে অভিযোগে বিচার করা যায় কিনা তা আইন ও ঘটনাগত পরিস্থিতির ওপর, ঘটনাগত পরিস্থিতি উভয় বিষয়ের উপর নির্ভর করে। দেখেন এই লাইনটা কিন্তু আমার মূল নোটে নাই, এই লাইনটা অ্যাড করা হয়েছে। আলোচ্য বিষয়টি ফৌজদারি আইনে দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ বা ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি হিসেবে পরিচিত। তার মানে যে প্রশ্নটা এসেছে, মানে ডিরেক্ট তো আর ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি এই কথাটা আসেনি। যদি ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি কাকে বলে বিস্তারিত আলোচনা করুন, তাহলে কিন্তু আপনার আমার মূল নোটে যেভাবে উত্তর আছে সেভাবে করতে হবে। কিন্তু যদি এইভাবে প্রশ্নটা আসে যে চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যায়, আলোচনা করুন, এভাবে যদি আসে তাহলে আপনাকে এইভাবেই শুরু করতে হবে। তো পুনরায় বিচার করা যায় কিনা, সেটা আইন ও ঘটনাগত পরিস্থিতি উভয়ের উপর নির্ভর করে। এবং এইটাকে আইনের ভাষায় কি বলে? ফৌজদারি আইনের ভাষায় রুল অফ ডাবল জিওপার্ডি। কারণ সিপিসিতে আবার কি আছে? রেস জুডিকাটা বা রেস সাবজুডিস। সিপিসিতে দুইটা জিনিস আছে, রেস জুডিকাটা, রেস সাবজুডিস। আর সিআরপিসিতে আছে হচ্ছে ফৌজদারি মামলায় একটা হচ্ছে ডাবল জিওপার্ডি, দোবারা সাজা। এই কারণে এখানে দেওয়ানি কথাটা যুক্ত করেছি আমি, এই অংশটুকু। তারপরে এবার দোবারা সাজা, এটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। আইন 403, সিআরপিসি 403-এ কি আছে সেটা
বলার চেষ্টা করেছি, তার মানে আইনের বিধান উল্লেখ করছি। এরপরে আমি একটু ডিপে গিয়ে যে তিনটি নীতির মধ্যে মূলত দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি ব্যাপকভাবে পরিচিত। তো এইভাবে একটু ডিপে গিয়ে উত্তর করার পরে এখানে তিনটি বিষয় চলে আসছে। এই তিনটি বিষয় বললাম, সরি, পাঁচ প্রতিষ্ঠিত ও প্রচলিত মতবাদটি আলোচনা করো। এইখানে যে 403 ধারার আলোকে দোবারা সাজা যে নীতি, এখানে একই অপরাধে পুনরাবিচার করা যাবে না। যে ক্ষেত্রে দণ্ডিত খালাস বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেখানে সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। তার অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অপরাধের সৃষ্টি হলে শেষোক্ত, মানে পরে যেটা হলো, পরবর্তী অপরাধের বিচার করা যাবে। তারপরে পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে, মানে যেই মামলার বিচার করার এখতিয়ারই নাই আদালতের, ম্যাজিস্ট্রেট কোর্ট যদি মার্ডার কোর্টের বিচার করে, মার্ডার কেসের যদি বিচার করে ম্যাজিস্ট্রেট কোর্ট, তাহলে হবে দায়রা জজকে করতে হবে অথবা কোনো ট্রাইব্যুনালে হবে। উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে, অত্র ধারার কোনো বিধান দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 26 ধারা বা অত্র কার্যবিধির 188 ধারা বিধানকে প্রভাবিত করবে না। এটাই আছে কিন্তু 403 ধারায় মূল 5টা বক্তব্য। এটা দেওয়ার পর একটা ব্যাখ্যাও আছে যে অভিযোগ খারিজ অত্র কার্যবিধির 249 ধারার কার্যক্রম বন্ধ বা আসামিকে অব্যাহতি অত্র ধারার উদ্দেশ্যে খালাস মর্মে গণ্য হবে না। অর্থাৎ খালাস এক জিনিস, কার্যক্রম বন্ধ আরেক জিনিস, অব্যাহতি বা ডিসচার্জ আরেক জিনিস। এরপরে এই যে 5টা পয়েন্ট বললাম, এই পয়েন্টের উপর ভিত্তি করে এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, কারণ এখানে আপনার 10 নম্বরের উত্তর করছেন, উদাহরণ আপনাকে দিতে হবে। উদাহরণ দিলে কি হয়, লেখাটা একটু বড় হয়, আপনার ভারী হয় একটু লেখাটা, মানে পেজ সংখ্যা বাড়ে। তো আপনি উদাহরণ দিয়ে দিলেন, এখানে রিয়েল উদাহরণ দেওয়া আছে, বের একটা যেটা আছে, আপনি বানিয়ে উদাহরণ দিতে পারেন, কিন্তু ভুল করা যাবে না। আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে উদাহরণ দিতে পারেন। এখানে নরহত্যার অভিযোগে দণ্ডিত হয়, নরহত্যা না লিখে আপনি ইংলিশে লিখতে পারেন কালপেবল হোমিসাইডের অভিযোগে, পরে মার্ডারের অভিযোগে, এইভাবে লিখতে পারেন। নরহত্যা না লিখে আপনি নিন্দনীয় নরহত্যা বলতে পারেন। এরপরে দেখেন মূল নোটে যেটা নাই, এই নোটে আমি অ্যাড করেছি কি, এখানে আমি 2টা কেস ল অ্যাড করেছি। গিয়াসউদ্দিন আল মামুন বনাম রাষ্ট্র 65 ডিএলআর হাইকোর্ট বিভাগ 375 পৃষ্ঠায় এই মামলার রায়ে মহামান্য হাইকোর্ট বিভাগ অভিমত পোষণ করেন যে, অনেকে দেখেন যে এই মামলায় বলেন যে, বা এই মামলায় বলা হয়েছে যে, এভাবে লেখা যায়, কিন্তু যখন আমি কথাটা এভাবে লিখছি, এই মামলার রায়ে মহামান্য হাইকোর্ট বিভাগ অভিমত পোষণ করেন যে, বা অভিমত প্রকাশ করেন যে, ল্যাঙ্গুয়েজটা একটু ভালো হলো, সাউন্ডস গুড, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। তো এই ধরনের কিছু ল্যাঙ্গুয়েজগত আপনার মাধুর্য নিয়ে আসতে হবে, এটাকে অলংকরণ বলছি। আপনার কথায় আপনার শব্দ সিলেকশনের মাধ্যমে কিছু অলংকরণ নিয়ে আসতে পারবে। বাক্য, সাধারণ বাক্য দেব, যৌগিক বাক্য দিব না জটিল বাক্য দিব, এগুলো নির্ভর করবে আপনার লিখনের আসলে অধিকার কেমন। তো এটা তো সাহিত্য না, কিন্তু তারপরে কিছু ডিপেন্ড করে। আপনি যদি কিছুটা ভালো উন্নত লেখা দেন, নম্বর তো বেশি আসবেই। সেক্ষেত্রে আপনার ড্রাফটিংটা ভবিষ্যতে কোর্টে ভালো হবে, আপনি ভালো করবেন ড্রাফটিং এ। পূর্বের দণ্ডাদেশ অথবা খালাস পরবর্তীতে একই বিষয় নিয়ে মামলা হলে তাতে বাধা সৃষ্টি করবে, এটা বলছে এই রায়ে। আবার মোস্তফা কামাল দিং বনাম সালাউদ্দিন আহমেদ দিং, দিং মানে দিগড় বা আদার্স, 14 MLR আপিল বিভাগ 412, এটা পৃষ্ঠা নাম্বার। এই মামলার রায়ে মহামান্য আপিল বিভাগ অভিমত প্রকাশ করেন যে, দেখেন আমি একই ল্যাঙ্গুয়েজ রিপিট করলাম এই কারণে, যেহেতু একই প্রশ্ন তাই একই ল্যাঙ্গুয়েজ রিপিট করলাম, একই প্রশ্নের মধ্যে উত্তর। আবার এটা শুনতে খারাপ দেখাচ্ছে না, একটু উন্নত ল্যাঙ্গুয়েজ। আপনি বলতে পারেন বলেন যে, বা অভিমত পোষণ করা হয়, অথবা মতামত প্রদান করেন যে, নানান ল্যাঙ্গুয়েজ আপনার মাথায় যেটা আসবে লিখতে গিয়ে, বা এটা কি লিখেছিল স্যার নোটে, অভিমত না কি যেন, এটা ভাবার জন্য 1 মিনিট সময় নষ্ট করার দরকার নাই। লেখার সময় ইনস্ট্যান্ট মাথায় যেটা আসবে ওই ল্যাঙ্গুয়েজ লিখে দেন। তাহলে আমার ক্লাস টেস্ট, আমার মডেল টেস্টে আপনার এই দক্ষতা তৈরি হতে হবে, এবং আপনাকে নিজেও ভাবতে হবে যে আমি এইভাবে দক্ষ হচ্ছি কিনা, মানে আপনার লেখার যে ফ্লুয়েন্সি, ফ্লো, সেটা আসছে কিনা, না লিখতে গিয়ে থেমে যাচ্ছেন। এই ল্যাঙ্গুয়েজের বেড়াজালে নিজেকে আটকে আপনার লেখাটা
গতি হারিয়ে যাচ্ছে না তো, খেই হারিয়ে যাচ্ছে না তো, এটা করা যাবে না। আপনি নিজেকে নিজেকে রিসার্চ করেন এবং কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করেন। আমার সাথে শেয়ার করতে পারবেন ঈদের ছুটির মধ্যে থেকে এবং পরে, অর্থাৎ আপনার 7 তারিখে ঈদ হবে, 8 তারিখ থেকে আমার সাথে পরামর্শ চলতে থাকবে আপনাদের। আমার যে ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্ট 1-এর আগে ক্লাস টেস্ট, প্রথম যে ক্লাস টেস্ট হবে সেটা শুধুমাত্র ড্রাফটিং এর উপরেই হবে। আবারও বলছি যে ফার্স্ট ক্লাস টেস্ট সেটা জাস্ট ড্রাফটিং এর উপরে হবে। তারা ড্রাফটিং এর মাস্টার তৈরি করব, তাই ড্রাফটিং এর উপরে আমি একটা স্পেশাল ক্লাস টেস্ট নিব। কোনো ব্যক্তি যদি একবার অপরাধ করে এবং উক্ত অপরাধের বিচার সম্পন্ন হয়ে যায়, তাহলে সেই সকল অপরাধে পুনরায় বা 2বার বিচার করা যায় না। আমি একটু শেষ করি মিরাজুল ভাই, তারপরে আবার কথা বলার সুযোগ দিচ্ছি। একটু এগিয়ে নিই, নাহলে আমারই খেই হারিয়ে যাবে, ফলন মানে আহ, যেভাবে আগাচ্ছি সেটা নষ্ট হয়ে যাবে। একটু আপনি হ্যাং করেন এবং কি প্রশ্ন করতে চাচ্ছেন প্রয়োজনে নোট নিয়ে রাখেন। সুতরাং দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি, ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে কেন বলছি, ডাবল জিওপার্ডি মতবাদ না বলে এর বিরুদ্ধে এই কারণে বলছি, কারণ ডাবল জিওপার্ডি মানে দোবারা সাজা, দোবারা সাজা দিবে না দিবে না, তাই এর বিরুদ্ধে। অনেকে দোবারা সাজা বলেন কিন্তু এর বিরুদ্ধে কথাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। প্রযোজ্য হতে হলে মূলত 3টি শর্ত অবশ্যই পূরণ হতে হবে বা আবশ্যক। একই অপরাধ হতে হবে, একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে হবে আসামি হিসাবে, এবং এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার শেষে খালাস পেতে হবে, তাহলেই ডাবল জিওপার্ডি। অব্যাহতি পেয়েছে, সেটার যে মামলায় অব্যাহতি পেল ওই মামলায় আবার নতুন করে মামলা করে আবার বিচার করা যাবে। উপরোক্ত আলোচনা হতে উপলব্ধি করা যায় যে চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে সাধারণত একই বা একই প্রকৃতির অপরাধের অভিযোগে পুনরায় বিচার করা যায় না। এটা উপসংহার দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার মূল নোটের থেকে আমি এখানে কি একটু ডেভেলপ করেছি। তাও আমি যদি একা এইভাবে ডেভেলপ করতে পারি, আমার যদি 10 জন ব্যক্তি আমার সাথে যুক্ত হয় সমমনা, যারা আমার চিন্তা ভাবনার সাথে একীভূত হয়ে নোট তৈরিতে, প্রশ্ন তৈরিতে হেল্প করবে, তাহলে আমার নোটটা ভবিষ্যতে আরো কত উন্নত হতে পারে। উন্নত আমি এইভাবে দাবি করছি, নিজের জন্য নিজের প্রশংসা করছি না, এখানে আপনাদেরও প্রশংসা করছি। কি কারণে, আপনারাও যুক্ত হবেন। আমি ভবিষ্যতে মার্কেটে যদি আমি বই নিয়ে আসি, তো আমার স্টুডেন্টরা আমার সাথে যুক্ত হয়ে বইয়ের রয়্যালটি শেয়ার করতে পারে, আমার বইয়ের তারা কন্ট্রিবিউশন করতে পারে, বইয়ে আহ, যে অংশে তিনি হেল্প করলেন ওই অংশে তার নাম থাকতে পারে। অর্থাৎ আমি ক্রেডিট দিব আর কি আমার স্টুডেন্টদের। আমি তাদেরকে দিয়ে বই লিখালাম কিন্তু তাদেরকে কোনো ক্রেডিট দিলাম না, শুধু আমার নামে চললো, আমি বইয়ের ইনকাম নিলাম, তা না। তা আমি চেষ্টা করব। শিবলি ভাই অবশ্যই থাকবেন ইনশাল্লাহ, এবার অ্যাডভোকেট হয়ে যান। অবশ্যই থাকবেন, আপনি যেহেতু লেখেন, আপনাকে নিলে আমারই লাভ। দেখেন এখানে আবার একটা মন্তব্য করেছি, এই যে কালো ব্যাকগ্রাউন্ডে, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কেস ল লেখা অপশনাল। কেন অপশনাল? কারণ আইনে অনেক তথ্য থাকলেও পরিধি ব্যাপক। অপশনাল মানে এখানে যদি বলি যে লেখার দরকারই নাই, এটা তো বলতে পারতাম, কিন্তু না, এটা দিলেও হয় না দিলেও হয়, দিলে ভালো হয়। আবার বলছি না যে দিতে হবে না, এটা বলছি না, কেননা এই এই যে ডাবল জিওপার্ডি একটা বড় বিষয়, ব্যাপক বিষয়, তাই এখান থেকে বারবার প্রশ্ন আসে। বাস্তবে কিন্তু আদালত ডাবল জিওপার্ডিটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারে না অনেক সময়, তাই একজনের একই অপরাধে ডাবল বিচার হয়ে যায় বাস্তবে। তাই এই প্রশ্নটা বারবার করা হয় অ্যাডভোকেটদেরকে, এই টপিকে স্কিলফুল করার জন্য, যে আপনারা এটাকে গুরুত্ব দেন, যেন একটা নিরীহ ব্যক্তিকে বারবার একটা মামলায় কি করা না হয়, ট্রায়াল বা বিচারের সম্মুখীন করতে না হয়। তাই এখানে আপনাদেরকে এটা বোঝানো যে এই প্রশ্নটা বারবার আসছে, আপনারা যেন আপনার মক্কেলকে ডিফেন্স লয়ার হিসেবে সাপোর্ট দিতে পারেন, যেন হয়রানিমূলক মামলায় কাউকে ফাঁসানো না হয়। তো এখানে কেস ল এই কারণে দিচ্ছি যে কেস ল দিলে ভালো, যেহেতু অপশন আছে দেওয়ার, এবং সহজ ভাষায় 2টা কেস ল অ্যাড করে দিয়েছি। এই প্রশ্নটা আসলে কেস ল দেওয়ার চেষ্টা করবেন। মূল নোটে তো আছে, এটাতে আবার কিছুটা অ্যাড করেছি। প্যাটার্ন 2 ব্যাখ্যামূলক প্রশ্ন, এটা কি? এই প্যাটার্নের প্রশ্ন মূলত প্যাটার্ন 1 এর ভিন্ন একটি ভেরিয়েন্ট, মানে ওইটাই কিন্তু এরকম, মানে যমজ ভাইয়ের মতন আর কি, একটু ভিন্ন। একই প্যাটার্নের প্রশ্নে কোনো বাংলা, মানে এই প্যাটার্নের প্রশ্ন কোনো বাংলা, ইংরেজি বা ল্যাটিন বাক্য বা ম্যাক্সিম বা আইনের বিধান উদ্ধৃতি আকারে আসতে পারে। উদ্ধৃতি মানে কোটেশনের মাঝখানে, যা ব্যাখ্যা করতে হবে, কিংবা পক্ষে বা বিপক্ষে
যুক্তি সহ মতামত প্রদান করতে হবে। তাহলে পক্ষ বিপক্ষে যে যুক্তি দেওয়া এটা কিন্তু ব্যাখ্যারই একটা অংশ। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বাংলা পাঠের পাশাপাশি ইংলিশ বা ইংরেজি পাঠের ওপরও ভালো দখল থাকতে হবে। মানে শুধু বাংলা আইন জানলেই হবে না, ইংলিশটা কি এটাও একটু জানতে হবে। কারণ জুডিশিয়ারির ইংলিশটা যদি চলে আসে, আপনি বুঝতে পারলেন না কি, তাহলে লিখবেন কি? মানে বাংলা ভার্সনের প্রশ্নের মধ্যেও কিন্তু ইংলিশ প্রশ্ন চলে আসে, একটু নিচে দেখাবো আমি। 10 নম্বরের উত্তর করার জন্য যথেষ্ট পরিমাণে লিখতে হবে। উদ্ধৃতির উদ্ধৃতির অর্থ লেখার মাধ্যমে উত্তর আরম্ভ করতে হবে। যদি ইংলিশে প্রশ্ন আসে তাহলে আপনাকে এটার অবশ্যই অর্থাৎ বলে বাংলা লিখতে হবে বা অর্থ বলে বাংলা লিখতে হবে। তারপর যথারীতি প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, উদাহরণ, আইনের বিধান, কেস ল, শেষ কথা এবং পুনরায় উক্ত উদ্ধৃতির অর্থ ভিন্ন রূপে উপস্থাপন করতে হবে। মানে উদ্ধৃতির অর্থ দিয়ে শুরু করলেন, আবার উদ্ধৃতির অর্থ দিয়ে আবার আপনাকে কনক্লুশন করতে হবে, যেন আপনার উত্তরটা জাস্টিফাই হয় প্রথমে এবং লাস্টে গিয়ে। এবং আপনি যে এই টপিকেই আছেন শেষ পর্যন্ত, শুরুতে, মাঝে এবং লাস্টে, এটা বোঝালেন যে হ্যাঁ আমি স্যার টপিকের মধ্যে আছি, টপিকের বাইরে যে কিছু লিখছি না, প্রশ্নে যা চাওয়া হয়েছে আমি সেটাই লিখলাম। তাহলে উপস্থাপনের মাধ্যমে উত্তর সমাপ্ত করতে হবে। এইভাবে সমস্ত কিছু নির্ভুল ও ভালোভাবে লিখতে পারলেই কেবল 10-এর মধ্যে সর্বোচ্চ 8 পাওয়া সম্ভব। এখানেও 8 পাওয়া সম্ভব, 8-এর বেশি দেয় না। তবে 8 নম্বর পাওয়া সহজ নয়। এর জন্য কমপক্ষে 35 থেকে 40 মিনিট সময় ধরে একটা লিখতে হবে, একই বক্তব্য, একে যেটা আছে সেটাই। তবে এখানে কিন্তু 5 থেকে 10 পর্যন্ত প্রশ্ন নম্বর আসতে পারে। আমি ক্লাস শেষে এটার পিডিএফ দিয়ে দিচ্ছি আপনাদেরকে গ্রুপে, যারা আমার স্টুডেন্ট রিভিশন ব্যাচ এবং মূল ব্যাচে আছেন তারা পাবেন পিডিএফটা ক্লাস শেষের সঙ্গে সঙ্গে। বিগত সালে আসা প্যাটার্ন 2 এর প্রশ্নের নমুনা দেখেন। প্রথমে একটা ইংলিশ, দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। আমরা নাটক সিনেমাতে অ্যাডজর্ন, দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন, এই শব্দটা অনেক শুনে থাকি, তো শুনতে ভালো লাগে এবং অনেকটা কি করে স্মৃতি কাতর হয়ে যায়, আমরা নস্টালজিয়া অনুভূত হয় এই শব্দটা। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 17A উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে বক্তব্যটি ব্যাখ্যা করুন। এটা 22 সালের প্রশ্ন এবং এর বর্ধকিত নম্বর ছিল 10। ফলে এখানে কি বলছে, এখানে বলল যে ব্যাখ্যা করুন। দেখেন এখানে এটা কিন্তু একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যা করতে বলছে। তাহলে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর আমার মূল নোটে আছে, এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আসলে বিগত সালের প্রশ্ন রিপিট হতে পারে, অথবা নতুন একটা আইনের বিধান তুলে দিবে বা বানিয়ে দিবে, দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে। তার মানে আপনাকে অর্ডার 17 এখানে উল্লেখ করে দিয়েছে, হয়তো এই প্রশ্নটা আসলে অর্ডার 17টা তুলে দিল না, আপনাকে অর্ডার 17টা মুখস্থ করতে হবে। তারপরে দেখেন, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অনুযায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর এবং নামঞ্জুরের ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করুন। এটা 22 সালে। 22 সালে নিষেধাজ্ঞা নিয়ে কথা হচ্ছে। এসআর একটাও নিষেধাজ্ঞা আসছিল, আবার সিপিসি তেও নিষেধাজ্ঞা আসছিল, অস্থায়ী নিষেধাজ্ঞা, মানে নিষেধাজ্ঞা নিয়ে দুইটা প্রশ্ন ছিল। আরো একটি প্রশ্ন দেখি, দ্য কোর্ট হ্যাজ নো জুরিডিকশন টু এক্সটেন্ড টাইম হোয়ার দ্য পিটিশনার হ্যাজ বিন নেগলিজেন্ট অ্যান্ড ইনঅ্যাক্টিভ। মানে যদি মক্কেল বা পার্টি বা দরখাস্তকারী সময়ের আবেদন করে 5 ধারায় তামাদি আইনের, তাহলে সময় বৃদ্ধি করতে পারবে না আদালত। আদালতের কোনো এখতিয়ার নাই, নো জুরিডিকশন সময় বৃদ্ধি করার, যদি মক্কেলের কোনো গাফিলতি থাকে বা মক্কেল যদি ইনঅ্যাক্টিভ মানে সে সচেতন না হয়, সেক্ষেত্রে দিবে না। এটা ব্যাখ্যা করতে বলছে। এটার জন্য বর্গকৃত নম্বর কিন্তু 10, হিউজ নম্বর। এখান থেকে নম্বর, এই প্রশ্নটা 23 সালে চলে এসেছিল, এই প্রশ্ন আসার সম্ভাবনা কম, মানে আসবে না এটা। তারপরে আমি এখানে কেন রেখেছি, আপনাদের বোঝাতে যে 22 থেকে 23-এর প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে কিছুটা মিল আছে তো 22-23-এর মধ্যে, তাহলে 25 এগুলো তো মিলটা কি বজায় থাকতে পারে। তার মানে যখন আমি দেখব যে আজকে একটু রোদ ছিল আমাদের রাজশাহীতে, গতকালকে বৃষ্টি হচ্ছিল, আজকে রোদ হয়েছে, তো ধরে নিতে পারি কালকেও রোদ হবে এরকম। তো 23 সালের প্রশ্ন 22 সালের প্রশ্ন দেখলে বোঝা যায় যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো 23 সালের প্রশ্ন রিপিট না হলেও ধরন রিপিট হতে পারে, টপিক রিপিট না হলেও পাশাপাশি কোনো টপিক চলে আসতে পারে, কাছাকাছি। তো এই কারণে 23 সালের একটা প্রশ্ন রেখেছি, উত্তর এটা রাখিনি।
আরো একটা দেখেন, ইন ডুইং প্রফেশনাল ডিউটি অ্যান অ্যাডভোকেট মাস্ট বি দ্য ভয়েস অফ হিজ কনসাইন্স। কনসাইন্স মানে বিবেক, অ্যান্ড নট দ্যাট অফ হিজ ক্লায়েন্টস। তাহলে ক্লায়েন্ট যা বলছে তাই করে দেওয়া যাবে না, নিজের বিবেকটাকে জাগ্রত রাখতে হবে। ক্লায়েন্ট যদি একটা অন্যায় কাজ করতে বলে, অন্যায় কাজ করা যাবে না। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করতে বললে করা যাবে না। আজকে যেমন আমার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ জেনে শুনে মিথ্যা মামলা করা হয়েছে। আমার যেটা মনে হয়েছে অপরপক্ষের আইনজীবী না বুঝেই হয়তো বা করেছেন, অথবা বুঝেই করেছেন, কারণ সকল আইনজীবীর মধ্যে তো আর গুড কনসাইন্স নাই। দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইটিকুইট অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন। এটার জন্য বরাদ্দ ছিল 7 নম্বর। তাহলে এটা 23 সালের প্রশ্ন। তাহলে দেখেন 22 সালের এবং 23 সালের রিসেন্ট প্রশ্নগুলো আমি রাখছি প্যাটার্নকে বিশ্লেষণ করার জন্য। তাহলে কি লাভ হচ্ছে আপনাদের? আপনারা বুঝতে পারছেন যে এই প্যাটার্ন 1 আর 2 এ কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। এগুলোর উত্তর প্যাটার্ন 1 এবং 2 এর উত্তর কিন্তু আমার এই নোটে নাই, কিন্তু একটা করে স্যাম্পল উত্তর রেখেছি আমি। এটার বিগত সালে আসা প্যাটার্ন 2 এর প্রশ্নের উত্তরের আদর্শ নমুনা। একটা প্রশ্ন, ওই যে যে কোনো স্টেজে অ্যাডজন করতে পারে, অর্ডার 17-র যে প্রশ্ন এইটা। এখানে দেখেন 1 নং প্রশ্ন উত্তর, দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজন দ্য হিয়ারিং অফিস অফ দ্য শুট। অর্থাৎ আদালত যে কোনো দেখেন আমি একটু আগে বললাম এই যে ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর করার জন্য যে উদ্ধৃতি বা যে সেন্টেন্স থাকবে সেটা ওই দুই পাশে যে কোটেশন মার্ক দিয়ে যদি আসে প্রশ্নে, কোটেশন মার্ক দিয়ে আপনি শুরু করলেন, অ্যাজ ইট ইজ জাস্ট হুবহু তুলে দিবেন, দেখে দেখে লিখে দিবেন যেন বানান ভুল না হয়। দুই পাশে কোটেশন দিবেন, তারপরে অর্থাৎ দিয়ে বা অর্থ দিয়ে আদালত যে কোনো পর্যায়ে মামলার শুনানি মুলতবি করতে পারেন। আপনি এটার বঙ্গানুবাদ দিয়ে দিলেন। এরপরে পুরো আইনের নাম লিখলেন ইংরেজিতে, এর অর্ডার 17 এর উল্লেখিত মোকদ্দমা মুলতবি বিষয়ক বিধানের আলোকে মন্তব্যটি নিম্নে ব্যাখ্যা করা হলো। কি চেয়েছে? ব্যাখ্যা, তাই ব্যাখ্যা করা হলো। আলোচনা করা হলো লিখবো না, লিখবো ব্যাখ্যা করা হলো। এখানে কিন্তু ভাষাগত একটা বিষয় আছে। কেউ যদি বলেন যে স্যার এখানে আলোচনা করা হলো বা আলোকপাত করা হলো শব্দ ব্যবহার করবো কিনা, দরকার নাই। ব্যাখ্যা চাইছে ব্যাখ্যাই দিয়ে দেন, আলো চাইলে আলোই দিবেন, পটল দেওয়ার দরকার কি? মামলা শুনানির ওপর ভিত্তি করে দেওয়ানি মামলার স্তরসমূহকে 2টি প্রধান ভাগে বিভক্ত করা যায়: চূড়ান্ত শুনানি এবং চূড়ান্ত শুনানি এর পর্যায় এ মুলতবি, এবং চূড়ান্ত শুনানি অর্থাৎ প্রেমটরি হিয়ারিং মানে পিএইচ এর আগের পর্যায়ের, মানে পিএইচ এর আগে আর পরে। মানে যেমন চার্জের পরে সাক্ষী শুরু হয় ক্রিমিনাল মামলায়, তাহলে সাক্ষীর আগে আর পরে যেমন কিছু থাকে, ট্রায়াল তার আগে থাকে প্রি ট্রায়াল এবং পরে থাকে পোস্ট ট্রায়াল, তেমনই সিপিসিতে ট্রায়াল মানে পিএইচ সাক্ষী শুরু হয়ে গেল, তার আগে থাকে প্রি ট্রায়াল মানে এই ট্রায়ালের আগে, এটাকে বলা হচ্ছে পিএইচ এর আগের পর্যায়। তারপরে পোস্ট ট্রায়াল মানে পিএইচ শুরু মানে পোস্ট ট্রায়ালে তো আর্গুমেন্ট হয়, কিন্তু এখানে বলছে যে পিএইচ এর পর্যায়ে মুলতবি, মানে পিএইচ বা চূড়ান্ত শুনানি এর পর্যায়ে যে সেটা। এখানে বিধি 1-এর উপবিধি 3 আর এখানে বিধি 1-এর উপবিধি 4-এ আছে। এটা এটা অলরেডি আমরা মূল যে নোট সেটা আছেই, এবং মূল নোটে আমি এটা সংশোধন করে দিয়েছি। সিআরপিসির 2025 সালের যে সংশোধন 8 মেতে হয়েছে, সেটা দেখেন এখানে চূড়ান্ত শুনানি বা প্রেমটরি হিয়ারিং বা পিএইচ এর আগের পর্যায়ে মুলতবির ক্ষেত্রে প্রতিটি পক্ষকে খরচা ছাড়া, এখানে ছিল আগে 6, এখন করে দিয়েছে কত? এখন করে দিয়েছে 4বার। তো এখানে 4বার হওয়ার কারণে এখানে 4-3-7 হয়ে গেছে, আগে ছিল যেটা 6-3-9। তাই এখানে আগে 9 × 2 = 18 হতো, এবার 9 × মোট 18 না হয়ে 7 মোট 14 হয়েছে। এই পার্থক্যটুকুই হয়েছে জাস্ট, মানে আগের সিআরপিসির মূল আইনের পার্থক্য এতটুকু হয়েছে। এই সিআরপিসি 2025 সংশোধনী দেখেন আমার কাভার পেজে টিক চিহ্ন দিয়ে হাতের নিচে একটা ছাপ আছে না, ফাইনাল টাচ করছে, তার নিচে দেখবেন লিখে দিয়েছি টিক চিহ্ন দিয়ে যে অ্যামেন্ডমেন্ট 25 অ্যাড করা হলো, সংশোধনী 2025 টিক চিহ্ন মানে আছে। এই এই জায়গায় একটু টাচ করেছে, তাই এখানে আমি টাচ করে দিয়েছি, সংশোধন করে দিয়েছি 25 অনুসারে। তার মানে অনেক আপডেট করে দিয়েছি নোট। তারপরে যথারীতি আমরা পর্যায়ে কয়টা পাবো এখানে পরিবর্তন করেনি। এবার এখানে দেখেন
যে এর বিশ্লেষণ করলে, এই 17 এর বিশ্লেষণ করলে অর্ডার উপলব্ধি করা যায় যে চূড়ান্ত শুনানির আগের পর্যায়ে খরচা ব্যতীত এবং খরচা সহ মামলার যে কোনো পক্ষ মুলতবি পেতে পারে। তার মানে আগে তো উভয় পক্ষই পাচ্ছে, টাকা দিলেও পাচ্ছে, টাকা না দিলেও পাচ্ছে। আবার চূড়ান্ত শুনানির পর্যায়ে সাধারণত মুলতবি চাওয়া যাবে না, মানে পেজ শুরু হয়ে গেছে, সাক্ষী ওই সময় দেয় না। তবে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত প্রতিপক্ষকে খরচা সহ কস্ট দিবে। 3 বার শুনানি মুলতবি মঞ্জুর করতে পারবেন। অধিকাংশ মামলার আপনাদের এই যে এমসিকিউ ফাইনাল টাচ নোটের কারণে, এবং আমি ঢাকায় ছিলাম এমসিকিউ পরীক্ষার সময়, এই সময় আমার একটা মামলায় কি দিতে হয়, টাইম পিটিশন দিতে হয়। এবং আগামীকাল সেই মামলার আবার সাক্ষী করাবো, যেটা আজকে আমি কি করলাম, রেডি করে আপনাদের ক্লাসে আসছি। সবকিছুই চলছে, জুনিয়র আছে বলে হেল্প হচ্ছে। এবং এইটার অ্যামেন্ডমেন্ট যে হয়েছে, এই সিপিসি কি বলা হচ্ছে যে সাক্ষী জবানবন্দি দিবে এফিডেভিটের মাধ্যমে। ওই সে এফিডেভিটটা অলরেডি আমি নোট দিয়ে আমার জুনিয়রকে দিয়ে দিছি। সে তার এখন রুমে বসে তার ল্যাপটপে টাইপ করছে, একটু পরে আমাকে সেন্ড করে দিবে। সেটা ফাইনালাইজ করে ক্লাস শেষে আমি প্রিন্ট করব। আবার আমি ক্লাস শেষে এই যে ভিডিওটা, এটা এডিট করব, এডিট করে আপলোড হবে। আর এদিকে আমি আবার কোর্টের কাজ করব। মানে আজকেও গত রাত্রে 4টাতে শুয়েছি, ঘুমাতে গিয়েছি, আজকে ওই 3টা 4টায় বাজবে। আবেদন ছাড়াও কারণ লিপিবদ্ধ পূর্বক আদালত স্বেচ্ছা প্রণোদিত বা সমুট হয়ে শুনানি মুলতবি করতে পারবেন। তবে তাহলে এখানে দেখেন, আমি বলে দিলাম যে মুলতবি করতে পারে কিনা। তার মানে এটা তো প্রমাণ হয়ে গেল আদালত যে কোনো স্টেজে মুলতবি রাখতে পারে। তাহলে অতএব এটি স্পষ্ট যে যে ইংলিশ সেন্টেন্সটা দিয়েছে প্রশ্নে, সেটা কি সঠিক। দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অ্যাডজর্ন দ্য হিয়ারিং অফ দ্য শুট। অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে মামলা শুনানি মুলতবি করতে পারে। তার মানে এই যে বক্তব্য, এটা 100% মিলে গেল, আমরা আলোচনায় মিলে দিলাম। এবার বলছি যে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কেস ল লেখা আবশ্যক নয়, মানে দেওয়ার দরকার নাই, কারণ আইনেই যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কিন্তু আইন দ্বারা কি কাভার হয়ে যায় পরিপূর্ণ। আর এখানে বলছে যে যে কোনো স্টেজে দিতে পারে কিনা, হ্যাঁ আমি দেখলাম আগেও দিতে পারে, পর্যায়েও দিতে পারে, হ্যাঁ যে কোনো স্টেজে দিতে পারে, সমস্যা নাই। কিন্তু এর আগের যে প্রশ্ন ছিল ডাবল জিওপার্ডি ঘটনা কি শেষ আছে, আর না এখানে আপনার অপরাধের শেষ আছে। পেনাল কোডে কত ধরনের অপরাধ আছে, পেনাল কোডের বাইরেও তো সিআরপিসি প্রযোজ্য। যেমন যৌতুক নিরোধ আইন, এটাও কিন্তু সিআরপিসি প্রযোজ্য। মাদক আইন, এখানেও সিআরপিসি প্রযোজ্য। নারী শিশু আইন, সেখানেও কিছুটা সিআরপিসি প্রযোজ্য। তাহলে সিআরপিসির ব্যাপকতা আছে। তাই রুল অফ ডাবল জিওপার্ডি, অর্থাৎ 403 ধারার যে রুল, এটা অনেক ব্যাপক। তাই এটাকে আপনি কি করতে পারবেন না, ওই 403 ধারায় যতটুকু দেওয়া আছে ততটুকু দিয়ে শেষ করতে পারবেন না। আপনাকে উদাহরণ দিতে হবে, আপনাকে কেস ল দিতে হবে। তারপরে কেস ল দেওয়াটা অপশনাল যদি মনে থাকে। তাই আমি এখানে বলে দিয়েছি, কেননা মূল আইনে যথেষ্ট তথ্য দেওয়া আছে। তাই তাহলে মূল আইনে যথেষ্ট তথ্য থাকলে কেস ল দরকার নাই। আর যদি মূল আইনে যথেষ্ট তথ্য না থাকে, কেস ল অবশ্যই দিতে হবে। আর মূল আইনে যথেষ্ট তথ্য আছে কিন্তু সেটা পর্যাপ্ত না, তাহলে দিলেন বা দিলেন না, আপনার ইচ্ছা। এখানে আপনার ইচ্ছা না, যদি আপনার মনে থাকে অবশ্যই দিবেন যদি সময় থাকে। প্যাটার্ন 3, মুসাবিদা বা ড্রাফটিং। এখান এই মুসাবিদা বা ড্রাফটিং নিয়ে কিন্তু অনেক গল্প হবে। এখানে অ্যাকচুয়ালি কি থাকতে পারে, এই প্যাটার্নের প্রশ্নে কোনো পরিস্থিতি দিয়ে আইনগত পদক্ষেপ হিসাবে দেওয়ানি মোকদ্দমার আর্জি, মানে একটা কথা বললে এবার একটা আর্জি লিখুন। একটা পদক্ষেপ হিসাবে মানে আপনাকে স্টেপ নিতে বলবে, ইউ আর অ্যান অ্যাডভোকেট অ্যান্ড ইউ, মানে আপনার একটা কি, ইউ হ্যাভ টু স্টেপ, ইউ হ্যাভ টু টেক নেসেসারি স্টেপ ফর ইউর ক্লায়েন্ট। মানে একটা মামলার আপনি অ্যাডভোকেট, এবার এই পরিস্থিতিতে আপনি কি করবেন। তার মানে আপনাকে মুসাবিদার কথা বলা হচ্ছে। মুসাবিদা শব্দটা প্রশ্নের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। ফাইনাল টাচ নোট আজকে কুরিয়ার করা হয়নি। ধন্যবাদ স্বপন ভাই লাইভ ক্লাসে এটা জিজ্ঞাসা করার জন্য। লিখিত জবাব, আপিল মেমো, বিবিধ মোকদ্দমা বা মিসকেস, বা যে কোনো দরখাস্ত বা পিটিশন বা লিখিত যুক্তিমালা এবং ফৌজদারি মামলার ফাইলিং, যেমন এজাহার, সাধারণ ডায়েরি, অভিযোগ, নালিশি মামলা, পিটিশন মামলা বা বিবিধ মামলা বা মিসকেস, যে কোনো দরখাস্ত বা পিটিশন, তারপরে লিখিত যুক্তিমালা ইত্যাদি। লিখিত যুক্তিমালা বলতে এখানে আর্গুমেন্টকে বলা হয়।
আবার কোনো মিস মামলায় কিন্তু বা সিভিল মামলায় কিন্তু লিখিত রিটেন ফরম্যাটে যুক্তি দিতে হয়। তো সেগুলো চাইতে পারে। ছোট আঙ্গিকে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের জন্য চাপ না হয়। এবং সর্বোচ্চ 3টা ক্লাসে আমি ড্রাফটিং শেষ করব এবং 3টা ক্লাস পরে একটা ক্লাস টেস্ট নিব ইত্যাদি মুসাবিদা করতে বলা হয়। আচ্ছা, মুসাবিদা শব্দের অর্থ কি? মুসাবিদা মানে লিখতে হবে। মুসাবিদা মানে কি? লিখুন। ড্রাফটিং মানে ড্রাফট করুন, লিখুন। মুসাবিদা শব্দের অর্থ হচ্ছে লিখুন, আপনাকে লিখতে বলছে। আপনি তো পরীক্ষায় লিখবেনই। মুসাবিদা বলতে দরখাস্ত লেখার কথা বলা হয় এখানে। এই প্যাটার্ন এর প্রশ্নের উত্তর করার জন্য আইনের পাশাপাশি আদালতে প্র্যাকটিস লব্ধ জ্ঞানের ওপরও ভালো দখল থাকতে হবে। আমি আবারও বলছি, কি থাকতে হবে আপনার? আদালতে প্র্যাকটিস লব্ধ জ্ঞানের ওপর ভালো দখল থাকতে হবে। কেন? কেননা এই ড্রাফটিং তো কোর্টেই বেশি ব্যবহার হয়, তাই না? কোর্টে তো ড্রাফটিং এরই জায়গা। 10 নম্বরের জন্য ঘটনাবহুল তথ্য সহ একটি বড় পরিসরে আর্জি বা নালিশি মামলা মোসাবিদা উত্তর করার জন্য যথেষ্ট পরিমাণ লিখতে হবে। 10 নম্বর যদি দেয় আপনাকে ড্রাফটিং, আপনাকে বেশি লিখতে হবে, অবশ্যই বেশি লিখতে হবে। তবে 5 নম্বরের জন্য অল্প পরিসরে লেখার জন্য দরখাস্ত বা দরখাস্তের শুধু হেতুবাদ দিতে পারে, যে কি কি গ্রাউন্ডস সেটা লিখুন, বা লিখিত জবাব বা যুক্তিমালা ইত্যাদি মোসাবিদা আসতে পারে 5 নম্বরের জন্য। তার মানে সর্বোচ্চ থাকে 10 নম্বর, সর্বনিম্ন 5, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত ভ্যারি করে নম্বর। সেক্ষেত্রে যেমন অবস্থা আপনি তেমন ব্যবস্থা করবেন। বেশি যদি নম্বর থাকে বেশি লিখবেন, কম নম্বর থাকলে কম লিখবেন। এখানে আমি স্যাম্পল প্রশ্ন দিইনি। কেন দিইনি? কারণ এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য আলাদা একটি অংশ যুক্ত করা হয়েছে, মানে আলাদা আমি চ্যাপ্টারে দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আপনার এখানে তো আর প্রশ্ন দেখা দরকার নেই, আপনি আলাদা চ্যাপ্টার তো প্রশ্ন পাবেনই। সাজেশন যেমন এই আলোচনার পরে কি থাকছে? সাজেশন থাকছে। সাজেশনের পরে ড্রাফটিং শুরু হয়ে যাচ্ছে। তাহলে আপনার ড্রাফটিং এর জন্য এই জায়গায় আমি আর ড্রাফটিংটাকে কি করিনি, বর্ধিত করিনি। কিন্তু প্যাটার্ন 1 আর 2 কে কেন আমি দিয়ে দিচ্ছি? কারণ প্যাটার্ন আর 1 আর 2 নিয়ে এখানেই কাহিনী শেষ। প্যাটার্ন 1 আর 2 এর কোনো প্রশ্ন নিয়ে এখানে মানে সাজেশন দেওয়া থাকছে, এবং সাজেশনে বলে দেওয়া থাকছে যে আপনি আমার মূল নোট বা কোনো গাইড থেকে পড়ে নিন। মানে এখানে একটু লিমিটেশনস রাখছি, কারণ ফাইনাল টাস্ক মূল আপনার এই বড় বড় প্রশ্নের উত্তর এখানে তো দেওয়া সম্ভব না। দিলে নোট বড় হয়ে যাবে, আরো ভয় পেয়ে যাবেন। প্যাটার্ন 4, ঘটনা বা সমস্যামূলক প্রশ্ন। এখানে দেখেন এই প্যাটার্নের প্রশ্নে কোনো ঘটনা বা সমস্যা পরিস্থিতি তুলে দিয়ে তার আইনগত ব্যাখ্যা সহ সিদ্ধান্ত জিজ্ঞাসা করা হয়। মানে এটা কোন অপরাধ, কোন আইনে এর দণ্ড কি হতে পারে, এগুলো আপনাকে ধারা সহ বলতে হয়, এবং আইনে কি লেখা আছে সেটা বলতে হয়, সংজ্ঞার সাথে ম্যাচ করাতে হয়। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বিধান সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে, অনেক ডিপ নলেজ থাকতে হবে আপনাকে প্রভিশন সম্পর্কে। যেমন দ্য পেনাল কোড 1860 হতে প্রশ্ন আসলে, এখান থেকে তো প্রশ্ন আসে অনেক। কোন কার্য বা কার্যবিরতি কোন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে, উক্ত ঘটনায় অপরাধীকে কোন ধারায় অভিযুক্ত করা যাবে, উক্ত অপরাধের নির্ধারিত দণ্ড কি হতে পারে ইত্যাদি। তার মানে এখানে সংজ্ঞার ধারা, তারপরে পানিশমেন্টের ধারা, এবং ওই পানিশমেন্টের ধারায় কি পানিশমেন্ট দেওয়া আছে সেটা তিনটাই জানতে হবে। 5 নম্বরের জন্য স্বল্প পরিসরে লেখার জন্য ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, দণ্ড ইত্যাদি লিখতে হবে। তাহলে 5 নম্বর সর্বোচ্চ থাকে প্রবলেমেটিক প্রশ্নের, সেক্ষেত্রে আপনি এই 4টা পয়েন্ট ইউজ করবেন। তবে আমি বেশ কিছু মেথড দিয়ে দিচ্ছি এটা, কারণ এটার জন্য আলাদা ডেডিকেটেড একটা কি থাকবে, চ্যাপ্টার থাকবে। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 5 নম্বর বরাদ্দ থাকে, তবে 2 থেকে 5 পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে, মানে ভ্যারি করে। 2, 3, 4, 5, 6, 6 পর্যন্ত দেখিনি আমি, 5 পর্যন্তই দেখি। সেক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। এই যেমন অবস্থা, এই অবস্থা যদি বুঝতে না পারেন পরীক্ষার হলে, তাহলে ব্যবস্থা কিন্তু সঠিকভাবে করতে পারবেন না। আপনার বাসায় এক বান্ধবী আসলো, বান্ধবী নুডলস খেতে পছন্দ করে, তাকে নুডলস রেঁধে খাওয়ানোর চেষ্টা করতে হবে। যদি না থাকে, আশেপাশে দোকান থাকলে এনে রেঁধে খাওয়াতে হবে। আর যদি সে পাস্তা পছন্দ করে, চেষ্টা করতে হবে পাস্তা খাওয়ানোর।
মানে যাই যেমন পছন্দ করে তাই তাকে তেমন দিয়ে আপ্যায়ন করতে হবে, অর্থাৎ প্রশ্ন যেমন চাইবে তেমন দিতে হবে উত্তর। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা সবচেয়ে কঠিন। আমি আবারও বলছি যে এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করা সবচেয়ে কঠিন, আমার স্টুডেন্টরা তাই। আবার এই প্রশ্নের প্রশ্ন তৈরি করাও সবচেয়ে কঠিন। প্রশ্ন তৈরি করতে সময় লাগে, এই টাইপের প্যাটার্নের প্রশ্ন, ঘটনাকে সাজানো লাগে। তো প্রশ্নের উত্তর করা কেন কঠিন? তবে প্রশ্ন বুঝতে পারলে ও সঠিকভাবে উত্তর করতে পারলে 5 নম্বরের মধ্যে 5 পাওয়া সম্ভব, ম্যাথের মতো, অঙ্কের মতো নম্বর। 5-এ 5 পাবেন যদি বুঝতে পারেন। এখানে দেখেন একটা মজার কথা লিখছি, সমস্যামূলক প্রশ্নের উত্তর করার জন্য ভাবতে হবে বেশি, লিখতে হবে কম। এই পয়েন্টের সাথে একমত কে? হাত উত্তোলন করেন। আকাশ ভাই, আকাশ ভাই লাইন আসবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বললাম? সমস্যামূলক প্রশ্নের উত্তর করার জন্য আপনাকে ভাবতে হবে বেশি, কিন্তু লিখতে হবে কম, কথা সঠিক? জি স্যার, এখানে আসলে তো বেশি কিছু লেখার নাই। কিন্তু আগে আপনার এটা শুরু করার আগে 2-3 মিনিট আগে ভাবতে হবে, তাই নাকি? প্রশ্ন পড়তে হবে বারবার। জি রুবেল স্যার। ভাই বলেন। স্যার, আপনার এই স্টেটমেন্টের সাথে স্যার সহমত জ্ঞাপন করছি, কারণ এ, একবার ধরতে পারলে স্যার সমস্যাটা, তাহলে যে 4টা ক্রাইটেরিয়া বলছেন বা এলিমেন্ট, এগুলোকে সাজায় দিতে পারলেই স্যার শতভাগ নাম্বার পাওয়া যাবে আর কি স্যার, আশা করছি। তাহলে এই মানে আমার নোটে 2টা পয়েন্টকে তো আমি বেশি হাইলাইট করছি, একটা হচ্ছে ড্রাফটিং আর একটা হচ্ছে এই জায়গাটা। এবং নোটে এখানে প্রচুর পরিমাণে ড্রাফটিং এবং প্রচুর পরিমাণে প্রবলেমেটিক প্রশ্ন থাকছে। তাহলে এই জায়গায় যদি আপনাদের স্কিল আমি ডেভেলপ করে দিতে পারি, তাহলে আমার স্টুডেন্ট তো পাস নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ভালো স্যার। আচ্ছা, এরপরে বলছি এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য আলাদা একটি অংশ যুক্ত করা হয়েছে। তাই এখানে প্রশ্নের ধরন, কি কি প্রশ্ন বিগত সালে এসেছে সেটার স্যাম্পল কি এখানে আমি দিচ্ছি না, আলাদা অংশ থেকে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ ওয়েট করতে হবে। প্যাটার্ন 5, পার্থক্যমূলক প্রশ্ন। এই প্যাটার্নের প্রশ্নে 2টি বা 3টি টপিকের মধ্যে পার্থক্য লিখতে আসতে পারে। চুরি এবং বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য লিখুন। এ বলতে পারে 3টি। কেউ কি দেখেছেন যে 3টি টপিক একসাথে দিয়ে পার্থক্য লিখতে আসতে পারে? এরকম কেউ কি দেখেছেন? উদাহরণ দিতে পারবেন এই মুহূর্তে? 3টিও আসতে পারে। মনে করেন চুরি, বলপূর্বক আদায় এবং দস্যুতা দিয়ে দিল, 3টার মধ্যে পার্থক্য লিখুন। এই স্টাইলেরও কিছু প্রশ্ন রাখছি আমি। এই প্যাটার্নের প্রশ্নের উত্তর করার জন্য মূল আইনের বিধান সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে, কারণ গভীরভাবে জ্ঞান থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন, তাহলে পয়েন্ট আউট করতে পারবেন বেশি। সিলেবাসভুক্ত 7টি আইনের বিভিন্ন টপিকের বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার না থাকতে পারলে তো আপনি পার্থক্য বুঝতে পারবেন না। সাদৃশ্য বৈসাদৃশ্য থাকতে হবে, থাকে। বিভিন্ন টপিকের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অনুসন্ধান করতে হবে আপনাকে। সাদৃশ্য মানে ওইটা তো পার্থক্য না, বৈসাদৃশ্য মানে পার্থক্য। তো সাদৃশ্য বৈসাদৃশ্য না বুঝলে কিন্তু আপনি কি করতে পারবেন না, পার্থক্য করতে পারবেন না। কারণ যেটার সাদৃশ্য আছে সেটার কিছু কিছু বৈসাদৃশ্য আছে, এবং সেটাই কিন্তু পার্থক্য হিসেবে পরীক্ষায় আসে। মিল না থাকলে সেটা কিন্তু পার্থক্য করা হয় না। কারণ মনে করেন যে পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের তুলনা করা হবে, আবার বাংলা মানে এই যে পৃথিবী বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তুলনা করা হবে, কারণ দেশের সাথে দেশের তুলনা, গ্রহের সাথে গ্রহের তুলনা। আবার উপগ্রহ, মানে মুন, আমাদের যে চাঁদ, চাঁদের সাথে আবার টাইটানের তুলনা করা হবে। টাইটানটা কি? মঙ্গল গ্রহের চাঁদ, উপগ্রহ। তার মানে এখানে আপনাকে ক্যাটাগরি ওয়াইজ যেতে হবে, তার মানে কিছু সাদৃশ্যও থাকবে এবং সেটারই বৈসাদৃশ্য কি করবে, আপনাকে লিখতে বলবে, মানে পার্থক্য লিখতে বলবে। পার্থক্য লেখার জন্য কিছু মিল থাকাটাও জরুরি। এই তার মানে আপনি বুঝতে পারছেন পার্থক্য কোথা থেকে সেট হয়। সব টপিকের উপরে পার্থক্য করা যায় না। এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত 5 নম্বর বরাদ্দ থাকে, তবে 2.5 থেকে 8 পর্যন্ত ভ্যারি করতে পারে। যেমন বার কাউন্সিলের বার সমিতি এবং বার কাউন্সিলের মধ্যে পার্থক্য, 8 নম্বরের জন্য প্রশ্ন আসে। তার মানে যেমন অবস্থা তেমন ব্যবস্থা নেবেন। এটার জন্য ডেডিকেটেড আপনার কি থাকছে, প্রশ্ন উত্তরের প্রচুর প্রশ্ন থাকছে। প্যাটার্ন 6, সংক্ষিপ্ত টিকামূলক প্রশ্ন। এটার জন্য 1 থেকে 5 পর্যন্ত আসে, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আমি সেট করছি। কারণ জুডিশিয়ারিতে শুধু ছোট ছোট একটা প্রশ্ন দিয়ে দেয়। আপনার প্রশ্ন দিয়ে দিবে 134 ধারা সাক্ষ্য আইন, বলবে যে মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষী দরকার, এটা আপনাকে 1 নম্বর দিয়ে দিল।
এইভাবে ছোট ছোট প্রশ্ন উত্তর করতে হবে। তো এখানেও বেশ কিছু প্রশ্ন উত্তর প্রদান করা হয়েছে এই অংশে। এবার পরিস্থিতি উপলব্ধি ও প্রস্তুতি কৌশলটা কি? প্রশ্নের স্ট্রাকচার ও প্যাটার্ন সম্পর্কে জানার পর আশা করছি বুঝতে পারছেন যে প্রশ্নপত্র কেমন হয় এবং প্রশ্নের ধরন কেমন হতে পারে। এখন আপনাদের কাজ হচ্ছে এমসিকিউ পরীক্ষার ধারাভিত্তিক প্রস্তুতিকে লিখিত পরীক্ষার টপিক